দেখো, আমরা যখন ক্লাস 10-এ ওহমস ল পড়েছিলাম, তাহলে ওহমস ল কারা ফলো করে বলতে পারবি? হ্যাঁ, স্যার কন্ডাক্টররা ওহমস ল ফলো করে, আর ওহমিক রেজিস্টার সেমি কন্ডাক্টর। ওহমস ল ফলো করে। ওহমিক রেজিস্টাররা ওহমস ল ফলো করে। ওহমস ল ফলো করে। ওকে, চলো এটাকে একটু ডিটেলসে বোঝা যাক। দেখো, আমরা একটা গ্রাফ করেছিলাম, আজকে আমরা করব সেমি কন্ডাক্টর। ওকে, আজকে ফার্স্ট চ্যাপ্টার, বেসিক চ্যাপ্টার সেমি কন্ডাক্টরের। ফার্স্টে আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে ওহমস লয়ের যে গ্রাফ সেটা কেমন ছিল। স্ট্রেট লাইন কার্ভ। স্ট্রেট লাইন। আচ্ছা, আজকে কাউকে কিছু লিখতে হবে না, ভিডিওটা পাঠিয়ে দেবো, পিডিএফ করে আমায় পাঠাতে হবে। ওকে, আজকে দেখো, শুধু ইম্পর্টেন্ট কিছু জায়গা বললে সেটা লিখে নিও। আচ্ছা, এই যে স্ট্রেট লাইন কার্ভ আছে, এখানে ভি কোন দিকে দিই, আই কোন দিকে দিই, এনিওয়ান? আই ওকে, উপরের দিকে, ভি নিচের তাহলে দিকে। আমরা বলছি যে ভি নিচের দিই, আই ওপরে দিই। যদি আমি এই গ্রাফটাকে এরকমই করি, কিন্তু যদি ভি ওপরে দিই, আই নিচে দিই, কোনো কি সমস্যা হবে? না। স্যার চেঞ্জ তো দেখ, হবেই। ওহমস ল আমাকে বলে যে ভি ইজ প্রপোর্শনাল টু আই, তাই না? The potential difference which is produced across two terminals of a resistor is directly proportional to the current flowing through it. তাহলে ওহমস ল অনুযায়ী, অ্যাকর্ডিং টু ওহমস ল, আমার ভিটা কার উপরে ডিপেন্ড করছে? আয়ের উপরে। যে ইন্ডিপেন্ডেন্ট হয়, যার উপরে সবাই ডিপেন্ড করে, ইন্ডিপেন্ডেন্ট মানুষের উপরে সবাই ডিপেন্ড করে, বাড়িতে যে রোজগার করে তার উপরে বাড়ির মা বউ ম্যাক্সিমাম ডিপেন্ড করে, তাই না? তাহলে কেউ একজন ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড সামওয়ান ইজ ডিপেন্ডিং অন দ্যাট। যে ইন্ডিপেন্ডেন্ট হয় তাকে আমরা সবসময় এক্স বরাবর রাখি। সো অ্যাজ পার ওহমস ল, আই শুড বি অ্যালং দি এক্স অ্যাক্সিস, রাইট? বাট ভি শুড বি অ্যালং দি ওয়াই অ্যাক্সিস। কিন্তু ওহমস লর ইকুয়েশন আমাকে কি বলছে, যে অর ভি প্রপোর্শনাল তুললে ইকুয়ালস টু সাম কনস্ট্যান্ট কে ইন্টু আই বলতে পারি। আমরা এই কনস্ট্যান্টটাকে কে না দিয়ে এটাকে আমরা আর হিসেবে লিখি, যেখানে আমরা বলি যে আর ইজ আওয়ার রেজিস্ট্যান্স। ইজ দ্যাট ক্লিয়ার? আচ্ছা, ভি ইকুয়ালস টু আই আর। আচ্ছা, যদি আমি এটাকে জাস্ট ঘুরিয়ে দিই, অর এখান থেকে লিখতে পারি যে আই আর ইকুয়ালস টু ভি, অর আই ইকুয়ালস টু 1/r টাইমস ভি। 1/r এটাকে সি দিয়ে লেখা যায়, সিভি, যেখানে সিকে আমরা বলতে পারি কন্ডাক্ট্যান্স। আচ্ছা, রেজিস্ট্যান্সও একটা কনস্ট্যান্ট, কন্ডাক্ট্যান্সও তাহলে কি হবে? ওটাও হবে একটা কনস্ট্যান্ট। আচ্ছা, তার মানে এখানেও তো ব্যাপারটা ঘুরে ফিরে এই রকমই আসছে যে আই প্রপোর্শনাল টু ভি, তাই আসছে না? আচ্ছা, তার মানে এখান থেকে যদি এই দুটো জায়গাকে আমি স্পেসিফিক্যালি মার্ক করি, ভি প্রপোর্শনাল টু আই আর আই প্রপোর্শনাল টু ভি, এখান থেকে আমি পরিষ্কার বুঝতে পারছি যে দুজনেই প্রপোর্শনাল। আচ্ছা, আমার কি এই রকম আছে ইকুয়েশনটা যে ভি প্রপোর্শনাল টু আই, এটাকে যখন খুলছি ভি ইকুয়ালস টু আর আই প্লাস সাম কনস্ট্যান্ট কে, এরকম কি করছি? না। তার মানে একটা জিনিস পরিষ্কার যে এখানে কোনো ইন্টারসেপ্ট নেই। এটা কি ক্লিয়ার করে যে যদি আমি কোনো কারেন্টকে ফ্লো না করাই তাহলে কোনো ভোল্টেজ ড্রপ হবে না। ওকে, দিস থিং মাস্ট বি ভেরি ক্লিয়ার। সো ওয়েন আই ইকুয়ালস টু জিরো, তখন ভি অবভিয়াসলি উইল বি ইকুয়াল টু জিরো। দিস ইজ দি ফার্স্ট ফান্ডামেন্টাল থিং। ওকে, তার মানে গ্রাফ যদি আমরা এখান থেকে ড্র করি, আমরা গ্রাফটাকে সিম্পলি এই রকম ফর্ম হতে দেখব। এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে স্যার কোনটা করব? তুমি যেটা করবে সেটাই ঠিক, দুটোই ঠিক। নর্মালি তোমাদের বইগুলোতে আই এক্সে থাকে, ভি ওয়াইতে থাকে, কিন্তু তুমি যখন হায়ার স্টাডিজে গিয়ে ক্যালকুলেট করতে চাইবে চেঞ্জ ইন কারেন্ট উইথ রেসপেক্ট টু ভোল্টেজ, তখন তোমাকে ভি কে এক্স, আই কে ওয়াইতে দিতে হবে। ইজ দ্যাট ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, এইটুকু আমি বুঝলাম। এবার মনে করো যে আমি তোমাকে একটা গ্রাফ দিয়েছি, সাপোজ এইটা হচ্ছে সেই গ্রাফটা, এইটা হচ্ছে সেই গ্রাফটা। এই গ্রাফটায় কি করেছি যে আমি ভি কে এইদিকে প্লট করেছি, আই কে আমি এইদিকে প্লট করেছি,
দেখা গেল যে আমার এরকম একটা গ্রাফ হলো। আচ্ছা, এই গ্রাফটাকে কি আমি ভি প্রপোর্শনাল টু আই বলতে পারবো? পারবো না। তার মানে সিম্পলি এই গ্রাফটায় ভি ইজ নট প্রপোর্শনাল, ভি ইজ নট প্রপোর্শনাল টু আই। এই ধরনের গ্রাফ যেখানে ভি ইজ নট প্রপোর্শনাল টু আই, এই গ্রাফগুলো নিশ্চয়ই কোনো একটা মেটেরিয়ালের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করছে বলে হচ্ছে। যেমন এইটার ক্ষেত্রে আমরা সিম্পলি একটা রেজিস্টরের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করতে দেখলে এমন জিনিসটা পেতে পারি। এইখানে যে মেটেরিয়ালের মধ্যে দিয়ে কারেন্টটা ফ্লো করছে, দিস মেটেরিয়াল ইজ নন ওহমিক। ইজ আর ক্লিয়ার? মেটেরিয়ালটা কী হবে? নন ওহমিক। আচ্ছা, মনে করো যে আমি তোমাকে আর এক ধরনের মেটেরিয়াল দিলাম, যে মেটেরিয়ালের মধ্যে ভোল্টেজটা এইদিকে রাখলাম, কারেন্টটাকে এদিকে রাখলাম। তুমি কি করলে? ভোল্টেজটা সাপ্লাই করতে থাকলে কিন্তু কারেন্ট আর বাড়লো না, কারেন্ট আর ফ্লোই হলো না। এটা কি ধরনের মেটেরিয়াল? এটা কি ধরনের মেটেরিয়াল? এনিওয়ান? ওমিক নন ওমিক নন কন্ডাক্টর, বা উই উড রাদার সে দিস কাইন্ড অফ মেটেরিয়াল অ্যাজ ইনসুলেটর। কেউ এক্সাম্পল দিতে পারবি? রাবার, ভেরি গুড। সো এর একটা এক্সাম্পল হবে রাবার, এর একটা Plastic. এক্সাম্পল হবে সেমিকন্ডাক্টর, এর একটা এক্সাম্পল হবে যেমন কপার। সেমিকন্ডাক্টর আমাদের পপুলার কিছু আছে, যেমন সিলিকন, ওকে, গেলিয়াম আর্সেনাইড, জার্মেনিয়াম, এগুলো হচ্ছে পপুলার কিছু সেমিকন্ডাক্টর। আচ্ছা, এটা তো আমরা ভি আর আয়ের চেঞ্জ হিসেবে ব্যাপারটাকে বুঝলাম, কিন্তু ব্যাপারটাকে আমরা যেহেতু ফিজিক্স পড়ছি, ফিজিক্স মানে আমরা সবসময় চেষ্টা করব যতটা মলিকিউলার বা অ্যাটমিক লেভেলে ঢোকা যায়। মলিকিউলার বা অ্যাটমিক লেভেলে ঢোকার জন্য আমরা কি করব? এটার স্ট্রাকচার দেখব। একটা ইজি কোনো এলিমেন্ট নেই, সাপোজ, একটু হোল্ড করো, তো আমরা কি করব? এটাকে আরও ডেপথে গিয়ে আরও মলিকুলার লেভেলে এটাকে ভাবার চেষ্টা করবো। একটা ইজি কোনো একটা এলিমেন্ট নিই, সাপোজ সোডিয়াম, ম্যাগনেসিয়াম, কিছু একটা নেওয়া যায়। সাপোজ ম্যাগনেসিয়ামের অ্যাটমিক নাম্বার কত? 12। হ্যাঁ, 12। ওকে, আচ্ছা, আমরা প্রত্যেকে আউবাউ প্রিন্সিপাল করেছি, তো তাতে কি দেখেছি? এটাকে লিখতে পারি 1s2 2s2 2p6 3s2, রাইট? তাহলে এখানে কি কি সেল আছে? 1s 2s 2p আর 3s। আচ্ছা, দেখ এরপরে যে সেলগুলো আছে 3s2 3p6 3d10 না 4s2? আগে 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d10, তাই না? হিসেবটা তো এইভাবে হয়। এবার ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে ফিল্ড কোনগুলো? ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে এইটুকু ফিল্ড, রাইট? কিন্তু ফিল্ড মানেও আমি এটা বুঝবো না যে এই পোর্শনগুলোর কোনো এক্সিস্টেন্স নেই, এগুলো অবশ্যই এক্সিস্ট করছে। তার মানে ফিল্ড পোর্শন এইটুকু যেগুলোর মধ্যে ইলেকট্রনস রয়েছে, এই যে শেলগুলো আছে, এই যে অরবিটালগুলো আছে, এই অরবিটালগুলো ফাঁকা। তার মানে যদি আমি এখানের কোনো ইলেকট্রনকে এতটা এনার্জি দিই, তাহলে সে এই অরবিটালগুলোর কোনো একটা অরবিটাল ফিল আপ করতে পারবে, এই পসিবিলিটি আমাদের রয়েছে। চলো এইটাকে না একটু দেখা যাক, এনার্জি লেভেলগুলো কীরমভাবে থাকে। সাপোজ আমি একটা রেক্ট্যাঙ্গুলার বক্স নিলাম, এখানে এনার্জি লেভেলগুলো আমি পুট করব। দেখো ফার্স্টে 0, মানে একদম নিউক্লিয়াসের উপরে যদি আমি দেখি, তারপরে 1s, ঠিক তার একটু উপরে থাকে, সাপোজ এখানে থাকে 2s, 2s এর কাছাকাছি থাকবে 2p, রাইট? চলে যাব আরেকটু উপরে 3s, 3s এর কাছাকাছি থাকবে 3p, তারপরে থাকে 4s, তারপরে 3d। এই হচ্ছে হিসেব। দেখো এরকম কোনো ব্যাপার নেই যে 3s 3p তারপরে 3d-কে থাকতে হবে, এমন কোনো ব্যাপার নেই। কিন্তু 3s 3pর পরে 4s থাকবে। যার এনার্জি লেভেলের যেমন কন্ডিশন, সে সেই রকম জায়গায় এক্সিস্ট করবে। যার এনার্জি লেভেল নিচু কিন্তু উপরের নাম্বারে রয়েছে, উপরের এলে রয়েছে, তার উপরে কিছু যায় আসবে না। ওকে,
এবার আমি এই দিকে প্লট করছি ডিস্টেন্স ফ্রম দি নিউক্লিয়াস। ওকে, কিরমভাবে একটু বোঝো। সাপোজ এখানে একটা ম্যাগনেসিয়াম অ্যাটম রয়েছে, তো ম্যাগনেসিয়াম তো এক জায়গায় একটা ম্যাগনেসিয়াম থাকবে এমন তো নাও হতে পারে। নর্মালি আমরা যদি একটা ম্যাগনেসিয়াম মেটালকে নিয়ে কাজ করি তাহলে কি দেখবো যে অনেকগুলো ম্যাগনেসিয়াম মেটাল একটা জায়গার মধ্যে রয়েছে, রাইট? তাহলে নর্মাল অবস্থায় দুটো ম্যাগনেসিয়াম মেটালের মধ্যে একটা ডিস্টেন্স থাকবে, ওটা মোটামুটি সব ম্যাগনেসিয়ামের ক্ষেত্রেই কাছাকাছি হবে যে ম্যাগনেসিয়ামগুলোকে আমরা ইউজ করব। তাহলে নর্মাল কন্ডিশনে দুটো ম্যাগনেসিয়ামের মধ্যে যে ডিস্টেন্স, সাপোজ সেই ডিস্টেন্সটাকে আমি এই ব্লু লাইনটা দিয়ে রিপ্রেজেন্ট করছি। ইজ দ্যাট ক্লিয়ার? আর আমি যদি নিউক্লিয়াসের খুব কাছে চলে আসি, তার মানে যদি আমি এখানে এইরকম একটা জোন ডিফাইন করি, দিস জোন উইল বি ভেরি ক্লোজ টু দ্য নিউক্লিয়াস, তাই না? এরকম যদি একটা জোন ডিফাইন করি, দেন দিস জোন উইল বি ভেরি ক্লোজ টু দ্য নিউক্লিয়াস, রাইট? কি দেখতে পাবো? একটা অদ্ভুত জিনিস। আগে এই জায়গাটাকে দেখব, যে জায়গাটা হচ্ছে নর্মাল ডিস্টেন্স বা নর্মাল সেপারেশন ফ্রম দ্য নিউক্লিয়াস। আগে এটাকে দেখব, তারপরে বাকিটাকে দেখব। দেখো, যদিও নর্মাল সেপারেশন দূরে থাকে তাহলে 1s এ কোনো স্প্লিটিং দেখা যায় না। 2s 2p-তে কোনো স্প্লিটিং দেখা যায় না। 1s এ কোনো স্প্লিটিং দেখা যায় না, 2s 2p-তে কোনো স্প্লিটিং দেখা যায় না, কিন্তু 3s এ দেখতে পাবো একটা স্প্লিটিং হয়ে গেছে। 3p-রও দেখতে পাবো একটা স্প্লিটিং হয়ে গেছে। ওকে, আবার যখন এরা কাছাকাছি চলে আসবো, খুব কাছে ব্লু জোনের মধ্যে, তখন দেখব যে এখানে স্প্লিটিং নেই, কিন্তু এখানে টোটালটা মিলিয়ে একটা সিঙ্গেল জোন ক্রিয়েটেড হবে। ভালো করে বুঝো ব্যাপারটা, এখানেই কনসেপ্টটা লাই করছে। ওকে, তারা এখানে আমি কি দেখতে পাবো? যে এখানে একটা সিঙ্গেল জোন তৈরি হয়েছে। তার মানে কি? তার মানে এইটা যত আমি অ্যাটমটাকে দূরে নিয়ে যাব তত দেখো স্প্লিটিং আর থাকছে না। থাকছে কোনো স্প্লিটিং না। হায়ার লেভেলও যদি অ্যাটমটাকে দূরে নিয়ে যাই, অ্যাটম দূরে নিয়ে যাই মানে নর্মাল যে ম্যাগনেসিয়ামের ডিফারেন্সটা সেটাকে যদি আরও ফার অ্যাপার্ট করে দিই, তাহলে দেখো কোনো স্প্লিটিং থাকছে না। এটার ক্ষেত্রেও একই রকমভাবে কোনো স্প্লিটিং থাকছে না, এটার ক্ষেত্রেও একই রকমভাবে কোনো স্প্লিটিং থাকছে না, লাস্ট নিচেরটার ক্ষেত্রেও একই রকমভাবে কোনো স্প্লিটিং থাকছে না। তাহলে একটা জিনিস দেখতে পেলাম যে 1s 2s আর 2p-তে কোনো স্প্লিটিং নেই, কিন্তু 3s আর 3p-তে স্প্লিটিং আছে। এখন 3s আর 3p-র মধ্যে একটা মজার জিনিস দেখা যায়। কীরকম সেটা? মনে করো যে এই ইয়েলো দাগটা আমি দিলাম ফর 3s, মনে করো যে এই গ্রিন দাগটা আমি দিলাম ফর 3p। আমরা কি দেখতে পাচ্ছি যে এদের মধ্যে একটা ওভারল্যাপ জোন ক্রিয়েট হয়েছে? দেখতে পাচ্ছি এটা। তার মানে যে ইলেকট্রনটা 3s-এ থাকবে আর যে ইলেকট্রনটা 3p-তে থাকবে, তাদের এনার্জি লেভেল তো একটা হতেই পারে যে সে এই জোনে চলে এলো। এই জোনে চলে আসলে এই ইলেকট্রনটা কার, 3s-এর না 3p-র, আমি বলতে পারবো? কনসেপ্টটা ভালো করে নিতে হবে যে ওই জোনটায় চলে আসলে ইলেকট্রনটা কার হবে, ইলেকট্রনটা 3s-এর হবে না 3p-র হবে, আমি সেটা বলতে পারবো না। আবার কোনো একটা ইলেকট্রন যদি ঘুরতে ঘুরতে এই জায়গায় চলে আসে, তাহলে এই টোটাল জোনটা,
এই টোটাল জোনটা কোনো সেলের ডেফিনেটলি বলা যাবে না ইলেকট্রনটা কার। এখন প্রশ্ন হচ্ছে স্যার তুমি আমাকে এই যে এফেক্টটা দেখালে, তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি যে যত আমি নিউক্লিয়াসের কাছে আসছি তত আমার সব সেলগুলো স্প্লিট হয়ে যাচ্ছে, একটা নির্দিষ্ট লেভেল দূরে শুধু উপরের সেলগুলো স্প্লিট হচ্ছে আর নিচের সেলগুলো হচ্ছে না। কেন স্যার এমন কেন হচ্ছে? দেখো, মনে করো এখানে একটা অ্যাটম রয়েছে, সাপোজ এটা একটা ম্যাগনেসিয়াম অ্যাটম। আমি শুধু আউটার মোস্ট অরবিটটাকে এঁকেছি, যে আউটার মোস্ট অরবিটে ওর দুখানা ইলেকট্রন রয়েছে। ইজ দ্যাট ক্লিয়ার? রাইট, মানে 3s2 এর কথা বলছি, বাকিদের কথা বলছি না। তাহলে 3s2 ওর দুটো ইলেকট্রন রয়েছে। এখানে যদি আর একটা ম্যাগনেসিয়াম আসে, তাহলে এই ম্যাগনেসিয়ামেও তো দুটো ইলেকট্রন বাইরে থাকবে, বা অন্যান্য ইলেকট্রনগুলো তো থাকবে। সেই ইলেকট্রনগুলো তো নেগেটিভ চার্জ আছে, এরও নেগেটিভ চার্জ, দুটো নেগেটিভ চার্জ কাছাকাছি আসলে কি হয়? রিপালশন। তাহলে ও যে অরবিটে আছে, ও কি সেই অরবিটে আগের মতো একদম ডেফিনিট ওয়েতে থাকতে পারবে না? দেয়ার উইল বি এ স্প্লিটিং। কি হবে যে এইটা আগে ছিল এরকম একটা অরবিট, আমি এটাকে ছোট্ট একটা জায়গা নিয়ে স্ট্রেট দেখাচ্ছি, আগে ছিল একটা অরবিট, পাশের ম্যাগনেসিয়ামটা আসার জন্য হয়ে যাবে দুটো অরবিট। এবার একটা অ্যাটমে না অলমোস্ট 10⁻23টা অ্যাটমস থাকে ইন ইটস ভিসিনিটি, যারা ওকে অ্যাকচুয়ালি চাইলে ইনফ্লুয়েন্স করতে পারবে। তাহলে 10⁻23 খানা অ্যাটম যদি ওর ভিসিনিটিতে থাকে, তাহলে কতগুলো স্প্লিটিং হবে এখানে? অলমোস্ট 10⁻23 খানা। ধর 1 সেন্টিমিটার যদি 10⁻23টা স্প্লিটিং হয়, তুই রেকগনাইজ করতে পারবি? তুই কি বুঝতে পারবি যে কোনটা কোনটার দাগ? আমি যদি সামান্য এইটুকুর মধ্যে 4টে স্প্লিটিং করি, দেখ তাই যেন কাছাকাছি হয়ে গেছে। এবার এইটুকুর মধ্যে যদি 10টা স্প্লিটিং করি, তুই আইডেন্টিফাই করতে পারছিস? করতে পারছিস? জাস্ট ইমাজিন এর মধ্যে 10⁻23টা স্প্লিটিং। হাউ উইল ইউ ইমাজিন দ্যাট? পসিবল কখনো? কখনোই পসিবল না। তার মানে যখন স্প্লিটিংটা একটা এক্সেসিভ নাম্বার হয়ে যায় ইন আ ভেরি শর্ট প্লেস, তাহলে ওই স্প্লিট হতে হতে ওটা নিশ্চয় ডেফিনিট কিছু লাইন থাকলো না, তাহলে ওটা ওখান থেকে কি হয়ে যাবে? ওইখান থেকে একটা ব্যান্ড তৈরি হয়ে যাবে। কি তৈরি হবে? ব্যান্ড। সো দে উইল স্প্লিট অ্যান্ড দে উইল নট মেক লাইন্স। এইগুলো লাইন থাকবে, বাট অনেক লাইন, টু মেনি লাইন্স, too many lines within a small region will form, কি ফর্ম করবে? it will form band. Is the concept clear? Too many lines within a small region will form bands. আচ্ছা, এইটুকু আমরা বুঝতে পারলাম, এইটুকু আমাদের কাছে একদম ক্লিয়ার হয়ে গেছে। ওকে, এবার আসি এই জায়গাটায় যে ঘটনাটা ঘটছে। আমাকে একটা কথা বলবি, জিজ্ঞেস করবো আমি মিতুষাকে, মিতুষা একটা কথা আমাকে বলবি, তাহলে এই যে জিনিসটাকে আমি দেখতে পাচ্ছি চওড়া সবুজ মতো, এইটা কি লাইন না ব্যান্ড? জিজ্ঞেস করবো হৃদয়কে, এটা লাইন না ব্যান্ড? ওকে, জিজ্ঞেস করবো অনির্বাণকে, এটা কি লাইন না ব্যান্ড? লাইন। জিজ্ঞেস করবো রাহুলকে, এটা কি লাইন না ব্যান্ড? ব্যান্ড। রোহান, এটা কি লাইন না ব্যান্ড? কেন ব্যান্ড কেন? গুড। দেখ, যদি 2p আর 2s কে ভাবিস, ভালো করে বুঝবি, তাহলে 2p একটা অরবিটাল, 2s একটা অরবিটাল, রাইট? তাহলে 2p কে তুই যদি ভাবিস, তাহলে 2p কি হয়? একটা 2px, 2py, 2pz, প্রত্যেকটাতে দুটো করে ইলেকট্রন থাকে, তাই তো? তার মানে আমি নিশ্চয়ই এরকম একটা স্ট্রাকচার দেখতে পাবো, যারা কেমিস্ট্রি পড়েছিস তারা জানিস এগুলো। এখন এইটা তো ডেফিনিট, এটাও ডেফিনিট, রাইট? ও তো একটা ডেফিনিট ক্লাউডের মধ্যে ঘুরছে, তাই না? তাহলে এর তো 2s হোক 2p হোক এগুলো তো ডেফিনিট। একইভাবে 3s 3pও তো ডেফিনিট।
এ স্প্লিট করেছে তার কারণ ওর কাছাকাছি এই ডিস্টেন্সে আমি আরও অন্য ম্যাগনেসিয়ামকে নিয়ে এসেছিলাম, তাই ওর লেভেলটা কি হয়েছে, স্প্লিটিং হয়ে গেছে। এটাকে আমরা অ্যাটমিক স্প্লিটিং বলতে পারি। কি স্প্লিটিং বলবো? অ্যাটমিক স্প্লিটিং। স্প্লিটিং তিন ধরনের হয়, মলিকুলার স্প্লিটিং, অ্যাটমিক স্প্লিটিং। তো মলিকুলার স্প্লিটিং নয়, দিস ইজ অ্যাটমিক স্প্লিটিং। আচ্ছা, এই জিনিসটা আমরা বুঝতে পারলাম। এবার আমরা চলে আসব যে বেসড অন স্প্লিটিং আমরা এই ধরনের একটা ঘটনা দেখতে পাচ্ছি। দেখেছিস এইখানে ওভারল্যাপ হয়ে গেছে, এই সিচুয়েশনটাকে আমরা বলবো দ্য সিচুয়েশন অফ আ কন্ডাক্টর। ইজ দ্যাট ক্লিয়ার? এরকম তো হতেই পারতো যে ওভারল্যাপ হলো না, যেমন জার্মেনিয়াম আর সিলিকন। জার্মেনিয়াম 32, সিলিকন 14। ওকে, সিলিকনকে যদি করি 1s2 2s2 2p6 3s2 3p কত বলতো? 2। হ্যাঁ, 6 কেন হবে? 14 তো, 3s2 3p 2। আচ্ছা, তার মানে কি হলো? এইটাকে যদি বানাই তাহলে এখানে দুটো ইলেকট্রন এরকম ছিল। 3p2কে যদি বানাই তাহলে কি হবে? দেখ, px py pz, রাইট? তাহলে এখানে প্রথম দুটো এরকম বসে যাবে, তাই না? সামান্য যদি এক্সাইটেড হয় তাহলে এই ইলেকট্রনটা এখানে চলে যেতে পারবে, তাহলে ওর ভ্যালেন্সি কত হবে? না, আবার বোঝ, যদি এখান থেকে একটা এক্সাইট করি তাহলে এই ইলেকট্রনটা তো এখানে আর থাকবে না, না থেকে এটাতে এখান থেকে ট্রাভেল করে এখানে চলে গেল, তাহলে কটা ভ্যাকেন্সি থাকলো? কটা ভ্যাকেন্সি থাকলো? কটা ভ্যাকেন্সি আছে? ফাঁকা কটা আছে? তাহলে 1 2 3 4। তাহলে যার ভ্যাকেন্সি 4 তার ভ্যালেন্সি কত হবে? 4। তাহলে যদি সিলিকন দেখি, সিলিকনের ভ্যালেন্সি কত? সিলিকনের ভ্যালেন্সি ইকুয়ালস 4। একইভাবে আমরা জার্মেনিয়াম দেখব। জার্মেনিয়াম হচ্ছে 32। 32 কীভাবে লিখব? 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d কত হচ্ছে দেখ তো? 10 10 3d 10 4s2 3d 10, তারপরে মনে হয় 5s2, রাইট? এর মধ্যে একটা কিছু হচ্ছে নাকি? 1s2 2s2 3p6 3s2 3p6 4s2 3d 10, তারপরে মনে হয় 3p হবে না, মিলবে না তো, মিলবে না। তারপরে 3p, তারপরে 3p2, এটাই হতে হবে, মিলবে না না হলে। হ্যাঁ, 1s 4p2, ওই তো, না হলে মিলবে না। দেখ, 1s 2s 2p 3s 3p 3d 4s 4p 4d, দেখ 1s 2s 1s 2 2s 2 2p6 3s 2 3p6 4s 2, ঠিক আছে, 3d 10, তারপরে 4p। ওকে, এটাই আসতে হবে, এছাড়া কোনো উপায় নেই, এছাড়া মিলবে না। তারপরে 4p6 পরে আসতো 5s2। ওকে, তার মানে এখানেও দেখ কি হচ্ছে, যখন এক্সাইট করব এই 4s থেকে দুটো ইলেকট্রন থেকে একটা ভেঙে চলে আসবে p এর লাস্ট অরবিটালে। ইজ দ্যাট ক্লিয়ার? দিয়ে ভ্যালেন্সি হয়ে যাবে আমার 4। ইজ দ্যাট ক্লিয়ার? পরিষ্কার হয়েছে? আচ্ছা, এটুকু আমরা বুঝতে পারলাম। তার মানে এইখান থেকেও আমরা দেখছি জার্মেনিয়ামেরও ভ্যালেন্সি হচ্ছে 4, কিন্তু ভ্যালেন্সি তো আরও অনেকের 4 আছে, যেমন কার্বনেরও ভ্যালেন্সি 4। তাহলে আমরা কার্বনকে নিয়ে ইন্টারেস্টেড নই কেন? তাহলে আমরা কেন সিলিকন, জার্মেনিয়াম এই ধরনের এলিমেন্টগুলো নিয়ে কথা বলছি? দেখো এদের অ্যালয় ফর্মেশন করতে পারে। হ্যাঁ বল। ওরা তো অ্যালয় ফর্মেশন করতে পারে, কার্বন তো পারে না। কি ফর্মেশন করতে পারে? অ্যালয়? না না, এরকম কোনো ব্যাপার নেই, ঠিক আছে, ওরকম কোনো ব্যাপার নেই, ওরকম কোনো ব্যাপার নেই। দেখ, তাহলে সিলিকনেরও ভ্যালেন্সি 4, জার্মেনিয়ামেরও ভ্যালেন্সি 4, কার্বনেরও ভ্যালেন্সি 4, কিন্তু আমরা এখানে
সিলিকন আর জার্মেনিয়ামকে নিয়ে ভাবছি, বাকিদের নিয়ে ভাবছি না। দেখো, 3 ধরনের বেসড অন দিস, এইটার উপরে বেস করে ম্যাটেরিয়ালকে আমরা 3টে পার্টে ডিভাইড করতে পারি। একটু আগেই বলেছি যে একটা পার্ট হচ্ছে কন্ডাক্টর, ওয়ান পার্ট ইজ কন্ডাক্টর, ওয়ান পার্ট ইজ, বল কি আর একটা পার্ট কি বলেছিলাম, সেমিকন্ডাক্টর, আর একটা পার্ট কি বলেছিলাম, ইনসুলেটর। আচ্ছা, ম্যাটেরিয়ালকে বেসড অন কন্ডাক্টিভিটি, যে কে কতটা বা কিভাবে কতটা কন্ডাক্ট করতে পারে, তার উপরে বেস করে আমরা এরকম ডিভাইড করেছি, তাই না? আমার একটা ছোট্ট কথা বল, যে কন্ডাক্ট করে মানে কে কন্ডাক্ট করে? ফ্রি ইলেকট্রন, ভেরি গুড, ফ্রি ইলেকট্রন কন্ডাক্ট করে, গুড। তার মানে আমি একটা সোডিয়ামকে রাখলাম এখানে। ফার্স্ট আমরা একটু কন্ডাক্টরকে এক্সপ্লেন করব। কন্ডাক্টর কারা হয়? ধর সোডিয়াম 1123, এই তো আমার সোডিয়াম। তার মানে সোডিয়ামের একটা পজিটিভ নিউক্লিয়াস আছে এবং তার ওপরে তার অরবিটে বিভিন্ন ইলেকট্রন আছে। আচ্ছা বলতো, সোডিয়ামের ফ্রি ইলেকট্রন কটা? 1, কারণ ওর ভ্যালেন্সিতে, হ্যাঁ, কারণ ওর ভ্যালেন্সিতে কত আছে? 1 আছে। আচ্ছা, 281। এবার আমরা দেখব যে যদি সোডিয়ামের পজিটিভ নিউক্লিয়াস এটা হয়, তাহলে ওর আউটার মোস্ট ইলেকট্রনটা পোটেনশিয়াল কেমন হবে? পোটেনশিয়াল কাকে বলে? মনে কর আমাকে যদি বাইরে থেকে একটা ইলেকট্রনকে নিয়ে আসতে হয় তার ইনার মোস্ট শেলে, তাহলে আমাকে কি করতে হয়? বাইরে থেকে একটা ওয়ার্ক ডান করতে হয়, কারণ অন্য ইলেকট্রনগুলো তো তোকে ঢুকতে দিতে চাইবে না, চাইবে না। তাহলে বাইরে থেকে কী করতে হবে? একটা ওয়ার্ক ডান করতে হবে, করে ওকে নিয়ে আসতে হবে। বুঝতে পেরেছিস কথাটা? আবার একদম কাছে, যত নিউক্লিয়াসের কাছে যে ইলেকট্রনগুলো থাকবে তাকে তো নিউক্লিয়াসটা অ্যাট্রাক্ট করে রেখেছে। তাহলে ভেতর থেকে একটা ইলেকট্রনকে যদি বার করতে হয়, তাহলে আমাকে ভেতর থেকে বার করার জন্য একটা এনার্জি দিতে হবে, তবে তো ইলেকট্রন ভেতর থেকে বেরোবে। কনসেপ্টটা ভালো করে বুঝতে হবে যে আমার যদি সোডিয়ামের ফার্স্ট শেলে তো 2টো ইলেকট্রন আছে, এরকম করে করে সোডিয়ামের লাস্ট শেল যেটা ভ্যালেন্স শেল, তাতে একটা ইলেকট্রন আছে। তাহলে এই ইলেকট্রনটা তো এর বেশি কাছে, তাহলে অবভিয়াসলি যত ডিস্টেন্স কম হবে, আমি জানি কুলম্ব ফোর্স 1/r² হিসেবে ভ্যারি করে, তাহলে আর যত ছোট হবে 1/r² কি আরও ছোট হবে। তার মানে ও তো একে অনেক, মানে একদম জোর করে ছাড়বো না তোকে, এরকম একটা ব্যাপার থাকবে, রাইট? তার মানে ওকে যদি আমি বার করতে হয়, তার মানে আমাকে যদি অ্যাটমটাকে আয়োনাইজ করতে হয়, তাহলে আমাকে অনেক বেশি এনার্জি দিতে হবে। এটাকেই তো আয়োনাইজেশন পোটেনশিয়াল বলে, যে আমি ওকে যদি একটা ইলেকট্রন বার করে আয়োনাইজ করতে, আয়ন তৈরি করতে চাই। এবার যত উপরে হবে, তার মানে যে ইলেকট্রনটা এত উপরে, নিশ্চয়ই তার খুব অল্প ফোর্স অফ অ্যাট্রাকশন দিয়ে সেই নিউক্লিয়াসের সাথে আটকে আছে। তাহলে আমি যদি 2টো ইলেকট্রনকে মার্ক করি, ইলেকট্রন 1 আর ইলেকট্রন 2, অবভিয়াসলি ইলেকট্রন 1কে বের করতে গেলে মোর এনার্জি লাগবে, একে বের করতে গেলে লেস এনার্জি লাগবে, তাই না? এবার কিছু কিছু সাবস্টেন্স আছে, তাদের ক্ষেত্রে দেখা যায় যে এই যে ইলেকট্রনটা যেটা ভ্যালেন্স ব্যান্ডে আছে, এটা এতটাই অল্প পোটেনশিয়ালে আছে যে সামান্য এনার্জি, ভেরি ফিবল, বা উইদাউট গিভিং এনি সামান্য অ্যামাউন্ট অফ এনার্জি, পাশে যদি অন্য কোনো সোডিয়াম থাকে, তার ইনফ্লুয়েন্সটা এমনই হয় যে ও একটা সোডিয়াম থেকে আরেকটা সোডিয়ামের মধ্যে চলে যেতে পারে। মানে কীরকম হলো তোকে বোঝাচ্ছি। একটা ছেলে ক্লাসের খুব চুপচাপ, নম্র, ভদ্র, সভ্য, হ্যাঁ, যাকে বলে মামাস বয়, এই টাইপের একটা ছেলে ক্লাসে রয়েছে। তো ক্লাস টিচারের সে সবসময় কাছাকাছি থাকবে, প্রিন্সিপালের কাছাকাছি থাকবে। তো তাকে যদি কোনো টিচার কিছু বলে, বাবা এটা করিস না, সে করবে না, রাইট? এবার ছেলেটা একটু বেপরোয়া হতে শুরু করেছে, স্কুল আসে না, মদ গাঁজা খায়, কেউ কিছু বললে যায় আসে না, বা আমার কথা শোনে না, সবসময় স্কুলের বাইরে থাকে, বা ক্লাসে আসলো ক্লাসের বাইরে করিডোর দিয়ে ঘুরে ঘুরে বেড়ায়, কে কী বললো, বাজে কথা বললো, মা গার্জিয়ান কল হলো, রাষ্ট্রিকের করলো, কিছুই যায় আসে না। ও আগে 2-3টে স্কুল থেকে ওকে তাড়িয়ে দিয়েছে। ওকে, এরকমও স্টুডেন্ট আছে। এইটা হচ্ছে সেই রকম স্টুডেন্ট যার সাথে টিচারের বন্ডিং ভীষণ খারাপ, কারণ সে টিচার থেকে মনের অনেক দূরে আছে, কারণ সে কারো কথা শোনে না। সেই বাচ্চাটা যখন যাচ্ছে, সে বিভিন্ন ক্লাসের পাশ থেকে যাচ্ছে, সে পড়ে ক্লাস 10-এ,
তো দেখছে এখানে 10-এর A রয়েছে, 10-এর B রয়েছে, এরমভাবে যাচ্ছিল, এখানে একটা সুন্দর মেয়ে দেখলো, ঢুকে গেল। আবার সেরকম যাচ্ছিল, এখানে একটা সুন্দর মেয়ে দেখলো, ঢুকে গেল। তাই না? তাই তো হবে। কিন্তু এর মধ্যে বসে থাকা টিচারের সামনে যে গুড বয়টা, সে তার পাশের এই যে মেয়েটাকে সারাদিন ধরে দেখে, তাকে ছাড়া আর কোথাও যেতেই পারলো না। রাইট? কারণ এ হচ্ছে টিচারের খুব কাছে। টিচার যদি পজিটিভ চার্জ হয়, পজিটিভ নিউক্লিয়াস হয়, তাহলে এ হচ্ছে তার থেকে সব থেকে ক্লোজলি বাউন্ড ইলেকট্রন। তার মানে টিচার একে নিশ্চয়ই ভালো পোটেনশিয়াল দিয়ে আটকে রেখেছে, তাই না? তার মানে টিচার নিশ্চয়ই এই যে রাস্ট্রিকেট হওয়া ছেলেটা যে প্রতিটা ক্লাসে ঢুকে যায়, একে নিশ্চয়ই ভেরি লেস পোটেনশিয়াল দিয়ে আটকে রেখেছে। তাই এর যে কোনো জায়গা দিয়ে বেরিয়ে যাওয়া সম্ভব। কিন্তু ও কি বলতে পারবে যে আমি কোনো ক্লাসের ছাত্র নই? বলতে পারবে না। স্কুলে যদি কোনো সময় দেখা গেল ক্লাস 10 বড় স্কুল, ঠিক আছে, সাপোজ বড় স্কুল, সাউথ পয়েন্ট, 700খানা বাচ্চা মাধ্যমিক দেয়, ধর এরকম 1500 বাচ্চা মাধ্যমিক দিয়েছে এবার সাউথ পয়েন্ট থেকে, এরকম বড় স্কুল যার সেকশন গুনে শেষ করা যায় না, একটা সেকশনে 60টা করে বাচ্চা, কত সেকশন বুঝতে পেরেছিস? হ্যাঁ, 60, হ্যাঁ 20খানা সেকশন, 20-30টা সেকশন, এরকম এক্স এ, এক্স বি, এক্স সি, এক্স ডি এরকম করে চলতে থাকছে, ঠিক আছে। এবার দেখা গেল হঠাৎ করে প্রিন্সিপাল এখান থেকে হেঁটে যাচ্ছে গট গট করে। এখন সাউথ পয়েন্টের বাচ্চাটার তো ভয় আছে, সে আগে দূরে জায়গা থেকে রাস্ট্রিকেটেড হয়েছে, আবার প্রিন্সিপাল আসলে কী করবে? রাস্ট্রিকেট করে দেবে। তো এরকম যেতে যেতে ও কী করবে? যে কোনো একটা ক্লাসে ঢুকে যাবে। এরকমই আরও কোনো একটা বেপরোয়া বাচ্চা এদিকে যেতে যেতে ও যে ক্লাসের অ্যাকচুয়ালি ছিল এক্সে, সেটা এসে ঢুকে যাবে। তার মানে আলটিমেটলি নাম্বার অফ বাচ্চা তো ফিক্সড, আলটিমেটলি নাম্বার অফ ইলেকট্রন ফিক্সড। যখন প্রয়োজন পড়ছে প্রত্যেকের জায়গাতে আমি দেখছি সমান নাম্বার অফ ইলেকট্রন রয়েছে, কিন্তু এই বেপরোয়া বাচ্চাগুলো রয়েছে যারা সবসময় রোম অ্যাবাউট করে বেড়াচ্ছে, রাইট? এই বেপরোয়া বাচ্চাগুলো কোথায় বসে? টিচারের সাথে ফার্স্ট বেঞ্চে না লাস্ট বেঞ্চে? লাস্ট বেঞ্চটাকে বলে ভ্যালেন্স ব্যান্ড। ইয়েস, লাস্ট সেল হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড। তার মানে যে লাস্ট সেলে থাকবে তার ক্ষেত্রে একমাত্র পসিবল যে এখান থেকে বেরিয়ে চলতে শুরু করলো। ইজ দ্যাট ক্লিয়ার? শেয়ারিং হচ্ছে, কথা বুঝতে পেরেছিস? ইজ দি আইডিয়া ক্লিয়ার? ওকে। এবার অ্যাটমের ক্ষেত্রে কি দেখা যায়? আমি যখন সোডিয়াম নিয়ে কথা বলছিলাম, তাহলে সোডিয়ামের ক্ষেত্রে কি দেখা যায়? দেখা যায় তাদের একটা পোটেনশিয়াল কার্ভ আছে। জিনিসটা তোমরা হাফ হাফ বুঝবে, এটা শেষ করি রোহান, তারপরে জিনিসটা তোমরা হাফ হাফ বুঝবে, পুরোটা বুঝবে না, কিন্তু আমি তোমাদের যতটা পক্ষে বোঝানো সম্ভব আমি চেষ্টা করছি। এইটা হচ্ছে পোটেনশিয়াল, এটা কোনো বাড়ি নয়, ওকে? এটা পোটেনশিয়াল। এই ছবিটায় একটা জিনিস দেখতে পাচ্ছি যে যদি আমি পোটেনশিয়াল দেখি তাহলে দেখতে পাচ্ছি এই জায়গা থেকে প্রত্যেকেরই সমান পোটেনশিয়াল না। যদি ধরি যে একদম এই যে লেভেলটা, দ্যাট ইজ জিরো পোটেনশিয়াল। জিরো পোটেনশিয়াল মানে এখানে আর ইলেকট্রনটা অ্যাটাচ থাকবে না, দিস ইজ জিরো পোটেনশিয়াল। আর স্কুলের বাইরে বেরিয়ে গেছে, প্রিন্সিপাল আসলো না আসলো কী যায় ওর, বুঝতে পেরেছিস কথাটা? তো দিস ইজ জিরো পোটেনশিয়াল। এইখানে চলে আসা মানে ইলেকট্রনটা আর কারো নয়, এইটা হচ্ছে পোটেনশিয়াল। নাও অ্যাটমের কাছে পোটেনশিয়ালকে এক্সপ্রেস করা হয় নেগেটিভে। কেন নেগেটিভে এক্সপ্রেস করা হয়? সাপোজ -13.6, তার মানে এটা বোঝাবে যে ওকে 13.6 ইলেকট্রন ভোল্ট এনার্জি দিলে ওই জিরোতে পৌঁছাবে। ইজ দ্যাট ক্লিয়ার? তাই মাইনাস দেয়া রয়েছে। আচ্ছা, এবার একটা জিনিস দেখ, তাহলে যে ইলেকট্রনটা এই সোডিয়ামের ভ্যালেন্স ব্যান্ডে থাকবে, দেখা যায় সেই ভ্যালেন্স ব্যান্ডটা এই কন্ডাকশন ব্যান্ডের সাথে মিলে গিয়েছে। বোঝা গেল? তার মানে কি, ভ্যালেন্স ব্যান্ড হচ্ছে ঘরের সেই বাইরের বেঞ্চটা, ভ্যালেন্স ব্যান্ড কিন্তু আমার ব্যালকনি নয়। বোঝা গেল? ভ্যালেন্স ব্যান্ড আমার ব্যালকনি নয়, ভ্যালেন্স ব্যান্ড কি? ওই বাইরের বেঞ্চটা। এবার ধর কোনো ক্লাসে এমন হলো যে ব্যালকনিটাই এমনভাবে তৈরি হয়েছে যে লাস্ট বেঞ্চটা ব্যালকনিতে বসাতে হয়েছে, তাহলে ভ্যালেন্স ব্যান্ড আর কন্ডাকশন ব্যান্ড বলে আলাদা কিছু থাকলো না। আমি এই চেয়ার থেকে বসে পাশের বেঞ্চের চেয়ারে বসে পড়লাম, এই ক্লাসের চেয়ার থেকে ও পাশের চেয়ারে বসে পড়লাম, কিছু আলাদা হলো না। কিন্তু যদি ও পাশে কোনো ক্লাস নাই থাকতো তাহলে কি এই জিনিসটা হতো না। এটা অনলি পসিবল, ব্যান্ড তখনই পসিবল যখন স্প্লিটিং হবে, স্প্লিটিং তখনই পসিবল যখন অন্য অন্য অ্যাটম বা অন্য এলিমেন্ট একসাথে থাকবে। ইজ দ্যাট ক্লিয়ার? আচ্ছা,
এবার বেসড অন দি স্ট্রাকচার, যেমন এর ক্ষেত্রে ভ্যালেন্স ব্যান্ড আর কন্ডাকশন ব্যান্ড সেম হয়ে গেছে, এটা কিন্তু এরকম দুটো আলাদা আলাদা ব্যান্ড দেখা যায় না। কন্ডাকশন ব্যান্ড মানে এমন একটা লেভেল যার এনার্জি এতটা বেশি যে ইলেকট্রনটা পারাপার করে যেতে পারে। আমরা এইভাবে আঁকছি কারণ যাতে আমার কনসেপচুয়ালাইজ করতে সুবিধা হয়। কিন্তু এরকম থাক হিসেবে কিন্তু অ্যাটমের মধ্যে থাকে না। অ্যাটম এরকম এখানে একটা অ্যাটম ওখানে একটা অ্যাটম এরকমই থাকে, শুধু কি হয় যে কন্ডাকশন ব্যান্ডে তার এনার্জিটা বেশি, একটু বেশি জোরে ঘোরে, এটাই যা পার্থক্য, আর কিচ্ছু না। আচ্ছা, বেসড অন ইট আমরা এই কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর, ইনসুলেটরকে কীভাবে আঁকতে হবে? দেখ, আমি আগেই বলেছি এটা কন্ডাকশন ব্যান্ড আছে, তাহলে এর সাথে একটা এর ভ্যালেন্স ব্যান্ডও আছে, তাহলে এটা দেখা গেল এর ভ্যালেন্স ব্যান্ডের লেভেল, রাইট? এটা এর ভ্যালেন্স ব্যান্ডের লেভেল, ভাবতে পারি এটাকে এইভাবে ভাবতে পারি। তাহলে এদের মধ্যে দেখতে পাচ্ছি এখানে পরিষ্কার যে এই জায়গাটা একটা ওভারল্যাপিং হয়ে আছে, রাইট? নীল আর লালের দেখ একটা ওভারল্যাপিং হয়ে আছে, আছে। এবার এটাকে আমরা ডায়াগ্রামেটিক্যালি রিপ্রেজেন্ট করব। দেখো, ডায়াগ্রামেটিক্যালি রিপ্রেজেন্ট করলে কি হবে? ফর কন্ডাক্টর আমরা দেখতে পারবো যে এর ওপরে একটা কন্ডাকশন ব্যান্ড আছে, যেটাকে আমরা সিবি দিয়ে লিখছি। এর নিচে একটা ভ্যালেন্স ব্যান্ড আছে, যেটাকে আমরা ভিবি দিয়ে রিপ্রেজেন্ট করছি। সো কন্ডাকশন সিবি, ওকে, ভ্যালেন্স ব্যান্ড ভিবি। এবার কন্ডাক্টরে দেখতে পারবো যে এই যে ভ্যালেন্স ব্যান্ডটা, কন্ডাক্টরে দেখতে পারবো যে এই যে ভ্যালেন্স ব্যান্ডটা, এটা এর মধ্যে ঢুকে গিয়েছে। ইজ দ্যাট ক্লিয়ার? তাহলে কন্ডাক্টরের ক্ষেত্রে দেয়ার উইল বি আ ওভারল্যাপিং অফ ব্যান্ডস। তার মানে ভ্যালেন্স ব্যান্ডের যে ইলেকট্রনগুলো তারা কন্ডাকশন ব্যান্ডেই আছে, তার মানে দে আর ভেরি প্রোন টু ফ্লোয়িং, তার মানে কারেন্ট উইল ইজিলি ফ্লো থ্রু দেম। পরিষ্কার হলো? আসি ইনসুলেটরে। ইনসুলেটরে দেখেছিস এদের মধ্যে গ্যাপটা কত বেশি? একটা হিউজ গ্যাপ এদের মধ্যে দেখা যাচ্ছে। দিস গ্যাপ ইজ 5 ইলেকট্রন ভোল্ট থেকে 7 ইলেকট্রন ভোল্ট, নর্মালি এই গ্যাপটা হয় অনেক বেশি, 5 ইলেকট্রন ভোল্ট টু 7 ইলেকট্রন ভোল্ট। ওকে, দিস ইজ ফর ইনসুলেটর। লাস্টে আমরা যার কথা বলবো দ্যাট ইজ সেমিকন্ডাক্টর। তাহলে সেমিকন্ডাক্টরে কি হতে পারে বলতো? এনিওয়ান, এনি গেসেস? কাছাকাছি থাকবে কিন্তু ওভারল্যাপ করবে না। কাছাকাছি মানে খুব কাছাকাছি। ইজ দ্যাট ক্লিয়ার? এতটাই কাছাকাছি যে এদের মধ্যে এই যে গ্যাপটা আমরা দেখব, দ্যাট গ্যাপ উইল বি অ্যাবাউট 0.1 ইলেকট্রন ভোল্ট টু 0.7 ইলেকট্রন ভোল্ট। নেগলিজিবল। ওকে, কোথায়? এখানে 7 ইলেকট্রন ভোল্টের কাছে, আর এখানে 0.1 আর 0.7। ওকে, এবার সুবিধা কি, যে কেন এই এরকমটা থাকলে আমাদের হেল্পটা কোথায় হবে, কি অ্যাডভান্টেজ থাকবে? দেখ, ধর আমি একটা ইনস্ট্রুমেন্ট নিয়ে কাজ করতে চাইছি, তো আমি তো বলতে পারি স্যার আমার তো কন্ডাক্টরই সুবিধা, আমি যেরকম ভোল্টেজ দেবো আমার সেরকম কারেন্ট যাবে, বেশি ভোল্টেজ দিলে বেশি কারেন্ট যাবে, কম ভোল্টেজ দিলে কম কারেন্ট যাবে, তাই না? ভালো কথা। কেউ বলতে পারে স্যার আমার ইনসুলেটরই তো বেশি সুবিধা, কারণ আমি ধরো একটা স্যার টেস্টার নিয়ে কাজ করব, আমার তো কোনোদিন কারেন্টের শক খাবো না, তাই না? আমার ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সগুলো ছোবো, এটা ছোবো ওটা ছোবো, আমরা তো সব কিছুই ছুঁই, কোনোটাই শক খাই না, তাও নিশ্চয় তারা ইনসুলেট করা থাকে, তাহলে আমার তো ইনসুলেটরই স্যার বেশি সুবিধা। হ্যাঁ, এই দুটো অবশ্যই সুবিধা, কিন্তু আমাদের আরও বড় সুবিধা কিসে জানিস? আরও বড় সুবিধা হচ্ছে কন্ট্রোলে। কন্ট্রোলে কীরকম কন্ট্রোলে? লেট মি এক্সপ্লেন টু ইউ। মনে কর যে আমি তোদেরকে পড়াতে বসেছি, দিয়ে বললাম তোরা চুপ থাকবি, কারোর মুখ দিয়ে যেন আমি কোনো কথা কোনো দিন না শুনি। আমি 4 বছর পড়াই তোদেরকে, 4 বছর যেন তোরা একটা আওয়াজ না করিস। ইজ দ্যাট গুড? না। বা ধর আমি যে তোকে বলি যে আমি কিছুই পড়াবো না, তোরাই শুধু বকবক করে যা, 4 বছর ধরে তোরা আনন্দ উল্লাস আনন্দ মজা সব করে যা। ইজ দ্যাট গুড? না। গুড কোনটা? উইচ ইজ কন্ট্রোল। যে মজা করবি, আনন্দ করবি, প্যারালি কথাও বলবি, পড়াও করবি,
দুটো প্যারালি চলবে, সামটাইম ইউ হ্যাভ টু স্টপ, সামটাইম ইউ হ্যাভ টু স্টার্ট। কিন্তু এইটা কার হাতে থাকবে? আমার হাতে, কারণ আমি হচ্ছে তোদেরকে গাইড করছি, রাইট? এবার আমি এমন একটা সার্কিট চাই যে সার্কিটে আমি সবসময় চাই না কারেন্ট ফ্লো হোক, আমি যখন চাইবো কারেন্ট তখন ফ্লো হবে, আমি চাইবো না কারেন্ট ফ্লো হবে না। আমি তো চাইতেই পারি এমন একটা সার্কিট যেটা করলে আমি সার্কিটটাকে কন্ট্রোল করতে পারি। তুই কি একটা ইলেকট্রিক বাল্বকে কন্ট্রোল করতে পারবি? পারবি না। কন্ট্রোল করতে গেলে তুই কী করতে হবে? ওখানে গিয়ে সুইচটা অফ করতে হবে, অন করতে হবে। দ্যাট ইজ ইরিটেটিং। বুঝতে পেরেছিস? এবার কম্পিউটারের মধ্যে এতগুলো পার্টস রয়েছে, প্রত্যেকটাকে তো তুই ম্যানুয়ালি অন অফ করতে পারবি না। পসিবল? জীবনে পসিবল না। বাট হাউ অ্যাবাউট কন্ট্রোলিং দ্যাট উইথ দ্য হেল্প অফ সাম ডিভাইস লাইক দিস, যেমন সেমিকন্ডাক্টর। এটা এমনই একটা চমৎকার ডিভাইস, একে আমি আমার ভোল্টেজটা দিয়ে চুজ করতে পারি যে কারেন্ট ফ্লো করবে কি করবে না, উইদাউট টার্নিং দ্য সার্কিট অফ অর অন ম্যানুয়ালি। তার মানে কীরকম? মনে করো যে তোমাকে আমি একটা সেমিকন্ডাক্টর দিয়েছি, আর তোমাকে আমি একটা কন্ডাক্টর দিয়েছি। ভালো করে বুঝবে তো, দুটোকেই আমি সার্কিটটা অন করেছি, দুটোর ক্ষেত্রেই অন করেছি। দুটোর ক্ষেত্রেই সার্কিট অন করেছি। এটার ক্ষেত্রে এদিকে ভোল্টেজ ভোল্টেজ, কারেন্ট কারেন্ট। ওকে, দেখো সার্কিট অন করেছি মানে আমার কিছু একটা ভোল্টেজ চলছে। এই যে 0.1 ইলেকট্রন ভোল্ট বা 0.7 ইলেকট্রন ভোল্ট, সাপোজ এইটা হচ্ছে 0.3 ইলেকট্রন ভোল্ট, 0.6 ইলেকট্রন ভোল্ট, 0.9 ইলেকট্রন ভোল্ট। ওকে, এই ব্যারিয়ারটা যদি ওকে ক্রস করতে হয় তাহলে ওকে কতটা ইলেকট্রন ভোল্ট লাগবে? সাপোজ ধরলাম 0.7, সাপোজ আমি এইটাকে নিয়ে কাজ করছি 0.7 ইলেকট্রন ভোল্ট। তাহলে যতক্ষণ না আমি ওকে 0.7 ইলেকট্রন ভোল্ট দেব সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে, ততক্ষণ কি এখান থেকে কারেন্ট ফ্লো করবে? না। ততক্ষণ আমি কি পাবো? আমি দেখবো যে এরকম কোনো কারেন্ট আমি পাচ্ছি না, রাইট? বাট আফটার ইনক্রিজিং ইট ফ্রম 0.7 অনওয়ার্ডস আমি দেখবো স্লোলি কারেন্টটা বাড়ছে, তারপরে র্যাপিড বেড়ে যাবে। ইজ দ্যাট ক্লিয়ার? কিন্তু যদি এই সেম জিনিসটা আমি কন্ডাক্টরের ক্ষেত্রে দেখি, আমি দেখবো যে ওরকম কিছু না, সামান্য ভোল্টেজ যেই পাবে ও সেই বাড়া শুরু করে দিয়েছে। তাহলে আমি যদি এটার ক্ষেত্রে এমন একটা সিস্টেম করতে পারি যে যদি ভোল্টেজটা আমি 0.7-এর নিচে রাখতে পারি তাহলে অফ হবে না, যদি ভোল্টেজটা আমি 0.7-এর উপরে রাখতে পারি তাহলে অন হবে না। তাই এই যে একটা সার্কিটকে আমি আমার ইচ্ছা মতো অন বা অফ করতে পারছি, এটাই আমার সেমিকন্ডাক্টরের জন্য দ্য মোস্ট ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া। প্রত্যেকে বুঝতে পেরেছিস? কারো কোনো ডাউট আছে? ওকে, এবার সেমিকন্ডাক্টর ব্রডলি ক্লাসিফাইড হয় টু টাইপসে। একটা হচ্ছে ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টর, একটা হচ্ছে এক্সট্রিনজিক সেমিকন্ডাক্টর। এক্সট্রিনজিক সেমিকন্ডাক্টর আবার দুটো টাইপে ডিভাইডেড হয়, একটা হচ্ছে এন টাইপ, একটা হচ্ছে পি টাইপ। ওকে, চলো এটাকে নিয়ে একটু ডিটেলসে আলোচনা করি। ফার্স্টে আমরা আলোচনা করব ইন্ট্রিনজিক। আচ্ছা, এই যে বলি না ইন্ট্রিনজিক ম্যাটার মানে নিজস্ব, নিজস্ব মানে ওখানে কি আমি ছাড়া আর কেউ থাকবে না। তাহলে কোনো একটা সেমিকন্ডাক্টরের যদি ইন্ট্রিনজিক বলি, সাপোজ সিলিকনের ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টর, তাহলে সেখানে কি অ্যাটম থাকবে? সিলিকন। আর কেউ থাকবে না। তাহলে ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টর হচ্ছে সেই সমস্ত সেমিকন্ডাক্টর যেগুলো পিওরলি কোনো একটা মেটেরিয়াল দিয়ে তৈরি হবে, তার মধ্যে অন্য কোনো মেটেরিয়াল থাকবে না। তো আমরা সিলিকন দিয়ে বুঝি, কারণ সিলিকনের অ্যাটমিক নাম্বার 14, এটা দিয়ে বুঝতে আমাদের সুবিধা হয়। আর সিলিকন হচ্ছে খুব ওয়াইডলি ইউজড সেমিকন্ডাক্টর, জার্মেনিয়ামের থেকেও বেশি। গ্যালিয়াম আর্সেনাইডও খুব ওয়াইডলি ইউজড হয়। ওকে,
চলো প্রথমে আমরা সিলিকন দেখব। ফার্স্টে যেটা বুঝবো যে সিলিকনের কটা ভ্যালেন্স ইলেকট্রন আছে বলতো? 4টে। তার মানে 1 2 3 4। আচ্ছা, এর পাশে এখানেও একটা সিলিকন থাকতে পারে। তাহলে আমি যদি এই সিলিকনটাকে অন্য কালার দিয়ে আঁকি, সাপোজ এই কালার দিয়ে, তাহলে এই সিলিকনের কটা ভ্যালেন্স ইলেকট্রন আছে? 4টে। তার মানে 1 2 3 4, রাইট? যদি এখানে একটা সিলিকন ভাবি, তাহলে এর কটা ইলেকট্রন আছে? 4টে। তার মানে 3। এখানে একটা সিলিকন ভাবলে এর কটা আছে? 4টে। আমি শুধু কি করছি, একে চতুর্দিক দিয়ে বিভিন্ন সিলিকন অ্যাটমে ঘিরে দিচ্ছি, তাই না? একটা সিলিকন যদি থাকে তাহলে তার চারপাশে তো আরো সিলিকন থাকবে। এবার এই 4টে কি করছে? এই 4টে একটা বন্ড ক্রিয়েট করছে, কোভ্যালেন্ট বন্ড, যাতে এর ভ্যালেন্সিটা কভার্ড হয়, রাইট? তাহলে এখান থেকে ওর ভ্যালেন্সি কি হচ্ছে? কভার্ড হচ্ছে। তাহলে এটা বুঝতে পারলাম। তাহলে কটা কোভ্যালেন্ট বন্ড হলো? 4টে। তাহলে 1টা 2টো 3টে 4টে। ভালো কথা। তাহলে অক্টেট কমপ্লিট হয়ে গেছে। তার মানে পরিষ্কার বুঝতে পারছি যে ও স্টেবল। আচ্ছা, আমি কি করলাম, এই টোটাল কনফিগারেশনটাকে নিলাম। ওকে, টোটাল কনফিগারেশনটাকে নিলাম, নিয়ে আমি একটু ছোট করছি এটাকে। টোটাল কনফিগারেশনটাকে নিয়ে জাস্ট ওকে একটু ছোট করছি। দেখো আমি কি করলাম, যে বাইরে থেকে একটা ইলেকট্রিক ফিল্ড দিলাম। ইলেকট্রিক ফিল্ড দেওয়ার জন্য কি হলো, যে এই যে ইলেকট্রনটা ছিল, এই ইলেকট্রনটা বেরিয়ে গেল। আচ্ছা, যদি ইলেকট্রনটা বেরিয়ে যায় তাহলে এখানে কি ক্রিয়েট হলো? একটা গ্যাপ। হ্যাঁ হ্যাঁ, ভ্যাকেন্সি ক্রিয়েট হলো। এই ভ্যাকেন্সিটাকে আমি একটা গোল হিসেবে ট্রিট করব। কি হিসেবে ট্রিট করব? গোল। এইটাকে বলবো HOLE, হোল। ইজ দ্যাট ক্লিয়ার? তাহলে ইলেকট্রন ছিল, ইলেকট্রনটা বেরিয়ে গেল, তার মানে ওখানে একটা গ্যাপ তৈরি হলো। দিস গ্যাপ ইজ নোন অ্যাজ হোল। আচ্ছা, এই যে এই ইলেকট্রনটা আর এই হোলটা একটা পেয়ার, স্বামী স্ত্রী। কেন তারা পেয়ার? যদি এই ইলেকট্রনটা না বেরোতো, হোল ক্রিয়েট হতো? তাই না? তার মানে যদি আমি কোনো একটা জায়গায় কোথাও হোল দেখি, তার মানে কি বুঝবো? নিশ্চয়ই সেখানে আগে কোথাও একটা ইলেকট্রন ছিল। ফর ইন্ট্রিনজিক বলছে, কিন্তু আমরা কিন্তু এক্সট্রিনজিকে যাইনি। তাহলে ফর ইন্ট্রিনজিক আমি যদি কোথাও একটা হোল দেখি, তার মানে আই উইল বি শিওর দ্যাট যেখানটায় আমি হোল দেখছি সেখানটায় আগে কোনো একটা ইলেকট্রন ছিল। তাই এটাকে বলে ইলেকট্রন হোল পেয়ার। পরিষ্কার হয়েছে? ইলেকট্রন হোল পেয়ার। আচ্ছা, এবার কি হয়? ঠিক এই রকম ভাবো যে অনেক সিলিকন আছে এখানে। বোঝার সুবিধার জন্য আমি একটা লাইন বরাবর ধরছি, যে সাপোজ এখানে একটা ইলেকট্রন ছিল, মাঝখানে অনেক সিলিকন আছে। হ্যাঁ, আমি ওগুলো নিয়ে কিছু ভাবছি না, আমি শুধু ইলেকট্রনগুলোর কথা লিখছি। আছে, সাপোজ এইখান থেকে একটা ইলেকট্রন উঠে গেছে, আর এইখান থেকে একটা ইলেকট্রন উঠে গেছে, উঠতে পারে। আচ্ছা, আর এখানে একটা ইলেকট্রন ফ্লো করছিল, কোথাও একটা ছিল, এখানেও একটা ইলেকট্রন কোথাও একটা ছিল। ওকে, আচ্ছা আমাকে একটা কথা বল, যে যদি এই ইলেকট্রনটা এখান থেকে উড়ে যায়, তাহলে এখানে নিশ্চয়ই একটা হোল ক্রিয়েট হয়েছে, রাইট? যদি এই ইলেকট্রনটা এই হোলটাকে ফিল আপ করে দেয়, তাহলে কি হলো? তাহলে যেমন ছিল আগের মতো হয়ে গেল। তাহলে এই ইলেকট্রনটা এই হোলটাকে ফিল আপ করে দিলেও কি হলো? আগের মতো হয়ে গেল, রাইট? আচ্ছা, কেস 2 দেখো, আমার এখানে ইলেকট্রন ছিল, দেখো পরপর অনেক ইলেকট্রন ছিল, রাইট?
এবার কি হলো ভালো করে বুঝতে হবে, এই যে ইলেকট্রনটা ও চলে গেছে, ও বেরিয়ে চলে গেছে, তাহলে এখানে কি ক্রিয়েট হয়েছে, হোল ক্রিয়েট হয়েছে। জিনিসটা বুঝবে। নাও হিয়ার কামস দি ইন্টারেস্টিং পয়েন্ট। বলতো যে তার মানে যদি এরকম হয় যে এই ইলেকট্রনটা এই হোলটাকে ফিল আপ করলো, কি হলো তার মানে, তার মানে এই ইলেকট্রন থাকলো, এইখানে হোল ক্রিয়েট হলো, তারপরে বাকি যারা যেরকম ছিল তারা সেরকম থাকলো, তাই হচ্ছে তো, লজিক তো তাই বলছে। আচ্ছা, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, চলে আসবো সিতে। যদি এই ইলেকট্রনটা এর জায়গাটা ফিল আপ করতো কি হতো, তার মানে নিশ্চয়ই এরকম ক্রিয়েট হলো, এইটা এর জায়গা ফিল আপ করলে রাইট, এইটা এর জায়গায় ফিল আপ করলে, তাই না? আচ্ছা, তার মানে কি হচ্ছে, তার মানে কি হচ্ছে, তার মানে এই দিকে একটা করে ইলেকট্রন এগোচ্ছে। আচ্ছা, তার মানে কি আমরা এরকম বলতে পারি যে এই দিকে আমাদের হোল এগোচ্ছে? ভালো করে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। তার মানে হোল কি অ্যাকচুয়ালি এগোচ্ছে? এগোচ্ছে ইলেকট্রনগুলো, হোল কিন্তু কোনোদিনই এগোচ্ছে না, কিন্তু আমাদের কি মনে হচ্ছে? আচ্ছা, যদি হোলটা এখান থেকে এগোতে এগোতে এদিকে চলে যায়, তার মানে এরকম ফিল করবো না যে একটা ইলেকট্রন এদিক থেকে এগোতে এগোতে এদিকে চলে এসছে? তাই তো হবে ব্যাপারটা। তার মানে আমার কাছে একটা সাপোজ অ্যাটম আছে, তার টোটাল 10টা প্রোটন 10টা নিউট্রন, ওকে। আমি ওখান থেকে বলতে পারি যে তার মধ্যে তার মানে 10টা ইলেকট্রনই থাকবে, কারণ 10টা প্রোটন আছে। তাহলে 10টা প্রোটন 10টা নিউট্রন 10টা ইলেকট্রন, যদি এরকম হয় তাহলে ও ইলেকট্রিক্যালি নিউট্রাল। নিউট্রনকে ছেড়ে দাও, তাহলে 10টা প্রোটন 10টা ইলেকট্রন হলে ইলেকট্রিক্যালি নিউট্রাল। আচ্ছা, যদি 10টা প্রোটন আর 9টা ইলেকট্রন হয় তাহলে ও ইলেকট্রিক্যালি কি হবে? তাহলে অ্যাবসেন্স অফ ইলেকট্রন হওয়া মানে ও কি হচ্ছে, ইলেকট্রিক্যালি পজিটিভ। তার মানে যদি কোনো জায়গায় হোল হয় সেখানে তো ইলেকট্রন নেই, হোল যদি হয় সেখানে ইলেকট্রন নেই, কিন্তু ইলেকট্রনের মতো তার আমার কাছে কোনো কিছু নেই যেটা মেটালের মধ্যে ঘুরে বেড়াবে বা সেমিকন্ডাক্টরের মধ্যে ঘুরে বেড়াবে। তাহলে হোলকে আমি কি একটা পজিটিভ এন্টিটি হিসেবে ট্রিট করতে পারি? Now this is a very conceptual part, okay? So we can treat whole as a positive entity. তার মানে যদি কোনো পজিটিভ এন্টিটি কোনো দিকে এগোতে থাকে, পজিটিভ জিনিস যেদিকে এগায় সেদিকে কারেন্ট ফ্লো করে না, তার উল্টো দিকে ফ্লো করে। পজিটিভ যেদিকে ফ্লো Positive করে থেকে negative এর সেদিকে দিকে। করে না, তার উল্টো দিকে করে, সেদিকে উল্টো করে। দিকে তাহলে করবে। কারণ ইলেকট্রন যেদিকে করে তার উল্টো দিকে করে, রাইট? তার মানে দিস উইল বি দি ডাইরেকশন অফ কারেন্ট, কারণ ইলেকট্রন ফ্লো করছে এই দিকে, পজিটিভ চার্জেস ফ্লো করছে এই দিকে। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? দিস ইজ দি কনসেপ্ট অফ ইলেকট্রন অ্যান্ড হোল। আচ্ছা, আমাকে এবার একটা কথা বল, তাহলে এই সিলিকন আমরা এই ব্যাপারটা বুঝতে পেরেছি। আচ্ছা, যদি আমার একটা সিলিকন এরকম হয় যে তার থেকে এরকম একটা কেস 3 যে আমার এরকম অনেকগুলো সিলিকনের চারিপাশে থাকা ইলেকট্রন আছে, অনেকগুলো আছে, ওকে, মাঝখানে মাঝখানে সব সিলিকন কার্নেলগুলো রয়েছে। তুমি মনে করো যে এখান থেকে এই ইলেকট্রনটা সরে গেল, এই ইলেকট্রনটা সরে গেল, এই ইলেকট্রনটা সরে গেল, এখানে সরে গেলে কি ক্রিয়েট হবে? না, কি ক্রিয়েট হবে? হোল। কোনোদিন পজিটিভ চার্জ ক্রিয়েট হয় না। পজিটিভ চার্জ ক্রিয়েট হয় না। হোলে ইলেকট্রন নেই বলে সেটাকে আমরা পজিটিভ ধরতে পারি, পজিটিভ চার্জ তো নয় ওটা। প্লাস চার্জ আছে কি কোথাও? না, উঠে যাচ্ছে মাইনাস চার্জ, তাই ওই হোলটাকে ধরছি। ওখানে অ্যাবসেন্স অফ নেগেটিভ মানে ওটাকে আমরা পজিটিভ এন্টিটি ধরছি। এখানে কি হবে? এখানে কি হবে? কটা ইলেকট্রন উঠেছে? তাহলে নাম্বার অফ ইলেকট্রন 3টে উঠেছে। নাম্বার অফ হোল কতগুলো ক্রিয়েট হয়েছে? 3টে। আচ্ছা, তাহলে নাম্বার অফ ইলেকট্রন ইকুয়ালস টু নাম্বার অফ হোল না?
আচ্ছা, এখান থেকে একটা জিনিস বোঝা যায় যে নাম্বার অফ ইলেকট্রন ইন্টু নাম্বার অফ হোল ইকুয়ালস টু নাম্বার অফ ইন্ট্রিনজিক আয়ন তার স্কোয়ার। ইন্ট্রিনজিক আয়ন মানে যারা একটা কন্ডাকশনে অংশগ্রহণ করবে তারাই হচ্ছে ইন্ট্রিনজিক আয়ন। ইজ ইট ক্লিয়ার? দ্য নাম্বার অফ হোল অ্যান্ড নাম্বার অফ ইলেকট্রন, ওরা এক একটা ইন্ট্রিনজিক আয়ন। তো টোটাল নাম্বার অফ ইন্ট্রিনজিক আয়ন যারা অংশগ্রহণ করছে, এই মানে টোটাল নাম্বার অফ আয়ন যারা অংশগ্রহণ করছে ইন দি এক্সচেঞ্জ অফ চার্জেস, যাতে কারেন্ট ফ্লো করতে পারে, সেটা NE ইন্টু NH উইল বি ইকুয়ালস টু NI স্কোয়ার। কনসেপ্ট ক্লিয়ার হলো? এটাকে বলে ল অফ মাস অ্যাকশন। কি বলে? ল অফ মাস অ্যাকশন। এর আরও দুটো ভার্সন আছে, আমরা সেটাও পড়বো। ওকে, আচ্ছা, তাহলে ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টর বোঝা গেল। কিন্তু দেখা যায় কি জানিস তো, এটা যে একটা ফ্রেঙ্কেলস্টেইন আর তোমার স্কটকিস ডিফেক্টের মতন না? কি এফেক্ট ফ্রেঙ্কেলস্টেইন বা স্কটকিস ডিফেক্ট। বুঝতে পারছি না, লিখে দে চ্যাটে, আমি বুঝতে পারছি না, আমি চিনি না কোথায়। ও আচ্ছা, ওটা কেমিস্ট্রিতে আছে। ও আমি পড়িনি ওটা। ফ্র্যাঙ্কেল ডিফেক্ট আর শুকি ডিফেক্ট। আচ্ছা আচ্ছা, ওটা আমার ধারণা নেই রে, ওটা কেমিস্ট্রির জিনিস। ঠিক আছে, আমাকে দেখে বলতে হবে তাহলে। আচ্ছা, আসি আমরা টপিকে। তাহলে এটুকু আমরা বুঝতে পারলাম, রাইট? এবার এখান থেকে আমরা একটা ব্যাপারে যাব, যে স্যার তাহলে তো আমার সেমিকন্ডাক্টর ক্রিয়েট হয়ে গেল, তাহলে তো আমার সেমিকন্ডাক্টর ক্রিয়েট হয়ে গেল। কি? তাহলে তো সেমিকন্ডাক্টর ক্রিয়েট হয়ে গেল। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি? আচ্ছা, এখানে ফোকাস করো। তাহলে এখানে আমি কি বলতে পারছি, যে তাহলে আমার তো সেমিকন্ডাক্টর ক্রিয়েটেড হয়ে গেছে, তার মানে এইটা দিয়ে তো আমার কাজ হয়ে যেত। কিন্তু দেখা গেল না, এখানে না অনেকগুলো সমস্যা আছে। এইটার ক্ষেত্রে যদি আমাকে একটা সিলিকনকে ক্রস করাতে হয় একটা লিমিট, তাহলে এর যে গ্যাপটা থাকে সেটা অনেকটাই বেশি। তাহলে আমাদের পছন্দ মতো গ্যাপ যদি ক্রিয়েট করতে, মানে ধর এখান থেকে যদি আমি মনে করলাম যে আমি কারেন্টকে ফ্লো করাবো, গ্যাপটা মেকআপ করে অতগুলো কারেন্টকে ফ্লো করাতে গেলে তো অনেকগুলো চার্জকে ভাঙতে হবে। কারণ আমি যদি একে বাইরে থেকে পোটেনশিয়াল না দিই, তাহলে কি ইলেকট্রনগুলো তার বন্ড ছেড়ে বেরোবে? বেরোবে না। তাহলে আমাকে প্রত্যেকটাকে বের করতে গেলে তাহলে অনেকটা আমাকে এনার্জি দিতে হচ্ছে। এটা আমার পক্ষে না একটু সমস্যার। কারণ তারপরে আমি বের করছি ঠিকই, কিন্তু বের করার পরে যখন চাইছি যে একটা পরিমাণ মতো কারেন্ট ফ্লো করুক, হয়তো 2 মিলি অ্যাম্পিয়ার বা 3 মিলি অ্যাম্পিয়ার, অত ফ্লো করছে না, হয়তো 0.2 0.3 ফ্লো করছে। অত অল্প কারেন্ট দিয়েও আমার কোনো সার্কিটের কাজ হবে না, কারণ আমার একটা মিনিমাম অ্যামাউন্টের কারেন্ট লাগবে। ইজ দ্যাট ক্লিয়ার? হয়তো সেটা 3 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট লাগবে, আমি সেটা পাচ্ছি না। তাহলে এবার কি করব? তখন আমাকে উপায় নিতেই হচ্ছে কিছু ইমপিউরিটিসের। কিসের উপায় নিতে হচ্ছে? ইমপিউরিটিস। তাহলে ইমপিউরিটিস মানে কি? আমাদের যে নোংরাগুলো আমরা ইউজ করি তাদেরকে কি ইমপিউরিটিস? তার মানে এর মধ্যে কি একটু নোংরা ডাস্ট ফাস্ট ফেলে দেবো? না। ইমপিউরিটিস কি? ইমপিউরিটি হচ্ছে বাইরে থেকে কিছু আয়ন, যেটাকে আমরা এই সিলিকন বা জার্মেনিয়ামের মধ্যে ঢুকিয়ে দেব, যাতে এটা কন্ডাক্ট করতে পারে, যাতে এর কন্ডাকশনটা একটু বেটার হয়। ইজ দ্যাট ক্লিয়ার? দ্য প্রসেস ইন হুইচ একটা ইমপিউরিটিকে একটা পিওর মেটেরিয়ালের মধ্যে ঢোকানো হবে, পিওর মানে সিলিকন হোক বা জার্মেনিয়াম হোক, এর মধ্যে ঢোকানো হবে, এই প্রসেসটাকে বলা হয় দি প্রসেস অফ ডোপিং। কি প্রসেস বলা হয়? ডোপিং। ইজ দ্যাট ক্লিয়ার? আচ্ছা, ডোপিং অনেক রকমভাবে করা যায়। দুটো মেটালকে একটার উপরে একটা বহুদিন ধরে রেখে দিলে তার মধ্যে ডিফিউশন হয়, সেইভাবে ডোপিং করা যায়। বা মেটেরিয়ালটা যখন ক্রিয়েট হচ্ছে তখন একটা খুব অল্প পরিমাণ ডোপ্যান্ট, মানে যে জিনিসটা আর কি দিচ্ছে ইম্পিউরিটি, সেটাকে ওর মধ্যে দিয়ে দিলেও ডোপিং হয়ে যাবে। ওকে, আচ্ছা, এই যে ডোপিং করব, ডোপিং টু টাইপের হতে পারে। ডোপিং টু টাইপের হতে পারে। একটা টাইপ হতে পারে এন টাইপ, জাস্ট ওয়েট করে একটু। আচ্ছা, তাহলে এন টাইপ, এন মানে নেগেটিভ, পি টাইপ, পি মানে পজিটিভ। মনে কর আমার সিলিকন অনেক আছে, আমি যদি এরকম করি যে এই সিলিকনগুলোর মধ্যে এমন একটা মেটেরিয়ালকে ঢোকাই যার থেকে একটা ইলেকট্রন আমি বেশি পাবো। আচ্ছা, সিলিকনের ভ্যালেন্সি কত?
4। তাহলে ওর ভ্যালেন্সি মিট করতে গেলে 4টে ইলেকট্রন তো ফুলফিল করতেই হবে। আর একটা ইলেকট্রন যদি এক্সেস থাকতে হয় তাহলে কটা ইলেকট্রন হলো? 5টা। তার মানে কি ধরনের ভ্যালেন্সি হবে? 5। তাহলে এটাকে কি বলে এক কথায়? পেন্টাভ্যালেন্ট। কি বলে? পেন্টাভ্যালেন্ট। তার মানে এখানে যদি আমাকে এমন একটা কিছুকে ঢোকাতে হয় যেখান থেকে একটা ইলেকট্রন এক্সেস পেতে হবে, তাহলে আমাকে কোনো একটা পেন্টাভ্যালেন্ট ইম্পিউরিটিকে অ্যাড করতে হবে। ওকে, সো আই উইল বি অ্যাডিং আ পেন্টাভ্যালেন্ট ইম্পিউরিটি। সাপোজ এটার নাম দিলাম আমি এক্স। তাহলে দেখবো যে এই এক্স ইম্পিউরিটি থাকলে কি হয়। আচ্ছা, ডোপিং যে করতে হয় তাহলে কি এরকম করতে হয় যে 10টা সিলিকন আর একটা পেন্টাভ্যালেন্ট অ্যাটম এরম লেভেলে করব? না। কিরম লেভেল করব? কয়েক লাখে একটা, সেটাও হাই ডোপিং হয়ে যায়। কি বললাম? কয়েক লাখে একটা ডোপিং করা মানেও হাই ডোপিং হয়ে যায়। সেটা প্রায় কন্ডাক্টরের মতো বিহেভ করতে শুরু করে দেবে। নেগলিজিবলও নয়, একটা লিমিট আছে। মানে কনসেপ্টটা এটাই যে ডোপিং করা মানে এমন না যে 10টা সিলিকন বা 12টা সিলিকনে একটা, এটা ডোপিং নয়। ওটা করলে ওটা পুরোটা কন্ডাক্টরই হয়ে যাবে। ডোপিং করা মানে এইটা যে অনেক সিলিকনের মধ্যে খুব সামান্য কিছু দিয়ে ইম্পিওর তৈরি করা। ইজ দ্যাট ক্লিয়ার? ডিপেন্ড করছে আমি কি ধরনের মেটেরিয়াল দিয়ে বানাতে চাইছি, আমার সার্কিটটা কেমন হবে তার উপরে। ওকে, আচ্ছা, এবার একটা পেন্টাভ্যালেন্টে আসি। সাপোজ এটা একটা পেন্টাভ্যালেন্ট। এর ক্ষেত্রে আমি কি দেখতে পাচ্ছি? এর ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে 5টা ইলেকট্রন আছে। এক্সের 1 2 3 4, ধরলাম এখানে একটা 5টা। ওকে, গেরুয়াটা এক্সের। চলে আসি সিলিকনে। আমরা জানি সিলিকনের কি 1টা 2টা 3টে 4টে। সিলিকনের কি 1টা 2টো 3টে 4টে। সিলিকনের কি 1টা 2টো 3টে 4টে। আর সিলিকনের 1টা 2টো 3টে 4টে। রাইট? তার মানে নিশ্চয়ই এই জায়গাটায় একটা বন্ড ফর্মেশন হয়েছে, এই জায়গাটায় একটা বন্ড ফর্মেশন হয়েছে, এই জায়গাটা একটা বন্ড হয়েছে, এই জায়গাটা একটা বন্ড হয়েছে। আমাকে ফার্স্ট কথা বল, এর ভ্যালেন্সি মিট করে গেছে তো? মিট করে গেছে। আচ্ছা, তাহলে এখানে এক্সেস কটা পড়ে থাকলো? একটা ইলেকট্রন। আচ্ছা, একটা ইলেকট্রন রয়েছে, তার মানে অবশ্যই এন টাইপ, সেজন্যই নেগেটিভ, কিন্তু একটা ইলেকট্রন রয়েছে, তার মানে এই যে অ্যাটমটা, ওর তো কোনো কমতি নেই, ওর ইলেকট্রন এক্সেস আছে। আমার কাছে 10 লাখ টাকা আছে, আমি তোকে 10 টাকা দিয়ে দিলাম, তাহলে আমি এক্সেস আছে বলে দিতে পারছি। আমার কাছে যদি এখন ধার থাকতো, আমার 3 লাখ টাকার ধার থাকতো, আমি কি বলতাম? মিতুষা আমাকে 2 টাকা দিতে পারবি বাবা? তুই তখন আমাকে 10 টাকা দিয়ে দিবি। ইজ দ্যাট ক্লিয়ার? তাহলে আমি তোকে কখন 10 টাকা দিতে পারলাম? যখন আমার কাছে রয়েছে, এক্সেস রয়েছে। আমার দৈনন্দিন কাজ কারবার মেটাতে হয়তো আমার 8 লাখ টাকা খরচা হয়, বাকি 2 লাখ টাকা আমার বেঁচে আছে। তাহলে আমার কাছে কি আছে? এক্সেস আছে। আমি কি করবো? মিতুষা এনে 10 টাকা নেয়, অনির্বাণ এনে 10 টাকা নেয়, রাহুল 10 টাকা নেয়, রোহান 10 টাকা নেয়। ইজ দ্যাট ক্লিয়ার? তার মানে তখন আমি কি করছি? আমি ডোনেট করছি। যে ডোনেট করে তার কাছে এক্সেস থাকে, তাই এই অ্যাটমটাকে আমি বলবো ডোনার অ্যাটম। যেমন তোমরা ব্লাড ডোনার, তেমনই ইলেকট্রন ডোনার। ইজ দ্যাট ক্লিয়ার? এবার মজার জিনিসটা হচ্ছে যে এর যখন আমরা গ্রাফটা তৈরি করব, তখন দেখতে পাবো যে যদি এখানে ভ্যালেন্স ব্যান্ড হয়, বা যদি এখানে কন্ডাকশন ব্যান্ড হয়, চলো সুবিধা করে করি। ধরো এখানটায় কন্ডাকশন ব্যান্ড আছে। ইফ দিস ইজ কন্ডাকশন ব্যান্ড, ইফ দিস ইজ ভ্যালেন্স ব্যান্ড, তাহলে এখানে কন্ডাকশন আর ভ্যালেন্স ব্যান্ডের মধ্যে একটা অল্প হলেও গ্যাপ আছে। ওকে, সাপোজ যে মেটেরিয়ালটা আমরা ইউজ করেছি, সাপোজ তার গ্যাপ হচ্ছে 1.1 ইলেকট্রন ভোল্ট সাপোজ। তো ওকেও যদি আমি একটা এনার্জি দিই, তাহলে এখান থেকেও ইলেকট্রনগুলো এটাই চলে যেতে পারবে। বাট এই ডোনার অ্যাটমগুলো থাকার জন্য ওখানে একটা ডোনার লেভেল ক্রিয়েট হবে। ওকে, যে ডোনার লেভেলটা কন্ডাকশন ব্যান্ডের খুব কাছে, এই লেভেলটাকে কি বলবো? কি বলবো? শুনতে পাচ্ছি না, এটা কি বলবো?
ডোনার লেভেল। এই ডোনার লেভেল থেকে গ্যাপটা খুবই 0.01 ইলেকট্রন ভোল্ট সাপোজ। তার মানে সামান্য একটু যদি এনার্জি পায় টক করেও এখানে উঠে যাবে, কারণ কিছু ইলেকট্রন সবসময় এই ডোনার লেভেলে রেডি থাকবে সামান্য এনার্জি পেলেই কন্ডাকশন ব্যান্ডে উঠে যাওয়ার জন্য। তার মানে আমাকে তো ইলেকট্রনটাকে এখান থেকে এত দূর তুলতে হচ্ছে না, এখান থেকে এত তুলতে হচ্ছে না, কোথা থেকে কোথায় তুলছি, এইখান থেকে এইটুকু করে তুলছি, রাইট? তাহলে ডোনার লেভেল থেকে কন্ডাকশন ব্যান্ডে তুলছি। ইজ দ্যাট ক্লিয়ার? তার মানে ও কি করবে, তাহলে খুব সহজে সামান্য একটু পোটেনশিয়াল ডিফারেন্স পেলেই ও কন্ডাক্ট করতে শুরু করে দেবে। ইজ দি কনসেপ্ট ক্লিয়ার? একদম পরিষ্কার হয়েছে? ওকে, হ্যাঁ। ডোনার লেভেলটা মানে বোঝ ব্যাপারটা, মানে এক্স এর সাথে লেগে থাকে ইলেকট্রনগুলো তো এক্সেস, তাহলে ও তো একটুখানি, ও তো অ্যাটমের সাথে জুড়ে আছে, ও তো বেরোতেই চাইছে, ওকে সামান্য একটু দিলেও বেরিয়ে যাবে। হ্যাঁ, এবার মা যদি তোকে একটুখানি বলে রোহান চলে যাবি। ইজ দ্যাট ক্লিয়ার? হ্যাঁ, চল, এটুকু কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এটা আমরা বুঝবো হচ্ছে, খুব ভালো এক্সাম্পল দিচ্ছিস মিতুষা বাই দ্য ওয়ে, হ্যাঁ এটা আমার মাথায় আসতো না। চল নেক্সট আমরা করি। আচ্ছা, তারা আমাকে একটা কথা বল, যে যত একটা মেটেরিয়াল বানিয়েছি তার মধ্যে সিলিকন আছে, তার মধ্যে পেন্টাভ্যালেন্ট এক্স রয়েছে গাদাখানিক, ওকে? এবার যত আমি কি করব, যত আমি বেশি ওর মধ্যে এক্স দেব তাহলে তত বেশি ডোনার বাড়বে না? তার মানে যত ডোনার বেশি হবে তত নাম্বার অফ ইলেকট্রন বেশি হবে না? দেখ একটা জিনিস খেয়াল করবি, যে আমার বেশি এনার্জি দিলে ভ্যালেন্স ব্যান্ড থেকে উঠবে, কিন্তু আমি যদি বেশি এনার্জি না দিই তাহলে সব কোথা থেকে উঠবে? ডোনার থেকে উঠবে। তার মানে আমার যেটুকু প্রয়োজন সেটুকুতে যদি কন্ডাকশন হতে থাকে তাহলে আমি সেখান থেকে দেখতে পাবো যে ডোনার থেকে তুলেই আমার কন্ডাকশন হচ্ছে, রাইট? তার মানে যতগুলো নাম্বার অফ ইলেকট্রন হবে দ্যাট মাস্ট বি ইকুয়াল টু নাম্বার অফ ডোনার অ্যাটমস। পরিষ্কার? তার মানে এইখান থেকে আমি কি বুঝবো এন টাইপ থেকে, যে নিশ্চয়ই এন টাইপ মেটেরিয়াল মানে ইলেকট্রনই আমি পাবো। কিন্তু যখন আমি বেশি এনার্জি দেব এরকমও তো হতে পারে যে এই সিলিকনটার সাথে আর একটা সিলিকন লেগেছিল এবং এখান থেকে এই সিলিকনটা ভেঙে চলে গেল, তাহলে যখন এটা ভেঙে যাবে এখানে একটা হোল ক্রিয়েট হবে না, রাইট? এখানে কি হোল ক্রিয়েট হবে না, কারণ বন্ডে নেই কোনো, কিন্তু এখান থেকে যখন বেরিয়ে যাবে একটা হোল ক্রিয়েট হবে না? তার মানে এই যখন ইলেকট্রন হোল পেয়ার ক্রিয়েট হলো, এইখানে যে হোলগুলো দ্যাট ইজ মাইনরিটি ক্যারিয়ার। ওকে, কি বলবো এটাকে? মাইনরিটি ক্যারিয়ার। আর এই যে ইলেকট্রনগুলো যেটা এইটার ক্ষেত্রে বেশি এটাকে বলবো মেজরিটি ক্যারিয়ার। তাহলে এন টাইপে মেজরিটি ক্যারিয়ার কে, হোল না ইলেকট্রন? ইলেকট্রন। এন টাইপে মেজরিটি ক্যারিয়ার কে? এন টাইপে মেজরিটি ক্যারিয়ার কে? মেজরিটি ক্যারিয়ার কে? ইলেকট্রন। মাইনরিটি ক্যারিয়ার কে? হোল। ইজ দ্যাট ক্লিয়ার? আচ্ছা, চলে আসি আমি পি টাইপে। এখন পি টাইপ হচ্ছে, শুনে বুঝতেই পারছিস, পি ফর পজিটিভ। এখন পজিটিভ আয়ন তো থাকে না, তার মানে পি টাইপ যদি হতে হয়, এন টাইপে আমরা কি দেখলাম, যে আমার এন টাইপ হতে গেলে একটা ইলেকট্রন এক্সেস লাগবে, মানে ইলেকট্রন এক্সেস প্রয়োজন, একটা কম লাগবে। আচ্ছা, পেন্টাভ্যালেন্ট হলে যদি একটা ইলেকট্রন এক্সেস হয় তাহলে কত হলে? ভেরি গুড, তাহলে পি টাইপে কি ধরনের ডোপিং করতে হবে? ডোপিং উইথ ট্রাইভ্যালেন্ট, রাইট? যেমন অ্যালুমিনিয়াম, ওকে? হ্যাঁ, দেখো ট্রাইভ্যালেন্টে কি হয়, এর তিনটে থাকে বাইরে। ধরো ট্রাইভ্যালেন্টটাকে আমরা রিপ্রেজেন্ট করছি ওয়াই দিয়ে। ওয়াই ইজ আ ট্রাইভ্যালেন্ট অ্যাটম। কি আছে, এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, এখানটা, এই তিনটে ফিল আপ হলেও তো ভ্যালেন্সে কমপ্লিট হয়ে যাচ্ছে। তার মানে এর ক্ষেত্রে কি দেখতে পারবো, যে যদি সিলিকন থাকে, এই 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 এখানে একটা ভ্যাকেন্সি পড়ে রয়েছে না, পড়ে আছে ভ্যাকেন্সি, ওই ভ্যাকেন্সিটা কি চাইছে?
যে আমার এখানে আমাকে একটা ইলেকট্রন দাও, ও কি বলছে, গিভ মি অ্যান ইলেকট্রন, হি ইজ আস্কিং ফর অ্যান ইলেকট্রন, তাই না? ও কি যে আমাকে একটা ইলেকট্রন দাও, আমি কটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করি। তাহলে যে ধরনের অ্যাটম অ্যাকসেপ্ট করে তাদেরকে আমরা কি বলবো? যেমন ওটাকে বলেছিলাম ডোনর আয়ন, এটাকে কি বলবো? অ্যাকসেপ্টর আয়ন। ভেরি গুড, তাহলে এটাকে বলবো অ্যাকসেপ্টর আয়ন। দিস ইজ ইয়েস অ্যাকসেপ্টর আয়ন। ওকে, তার মানে ট্রাইভ্যালেন্ট প্রপোজাল অ্যাকসেপ্ট করব? হ্যাঁ ভগবান, এই অ্যাকসেপ্ট সেই অ্যাকসেপ্ট না, এটা 14 ফেব্রুয়ারি চলছে না, আমরা সেমিকন্ডাক্টর করছি, পড়া করো। অ্যাকসেপ্টর আয়ন, তাহলে এটা কি? দিস ইজ অ্যাকসেপ্টর আয়ন, রাইট? এখন তার মানে অ্যাকসেপ্টর আয়ন মানে দেয়ার উইল বি প্রেজেন্স অফ হোল, রাইট? তার মানে এখানে একটা লেভেল থাকবে হু ইজ রেডি টু অ্যাকসেপ্ট। আচ্ছা, অ্যাকসেপ্ট কার থেকে করবে? ভ্যালেন্স ব্যান্ড থেকে না কন্ডাকশন ব্যান্ড থেকে? অ্যাকসেপ্ট কার থেকে করবে? ইলেকট্রন কোথায় থাকে? ভ্যালেন্স ব্যান্ড থেকে। আর ডোনেট কোথায় করে? কন্ডাকশন ব্যান্ড। দেখ, তাই ডোনেট যে কন্ডাকশন ব্যান্ডে করে, তাই ডোনার লেভেলটা কন্ডাকশন ব্যান্ডের কাছে, কারণ যত কাছে হবে ডোনেট করতে সুবিধা হবে। তাহলে অ্যাকসেপ্ট করবে ভ্যালেন্স ব্যান্ড থেকে, তাহলে অ্যাকসেপ্টের লেভেল কোথায় হবে? হ্যাঁ, নাও হিয়ার লাইজ দি কনসেপ্ট। তার মানে ভেরি গুড, তো ভালো বুঝেছিস, আগের বারের 12-এর থেকে ভালো বুঝেছিস। তার মানে যদি এখানটায় কন্ডাকশন ব্যান্ড হয়, যদি এখানটায় ভ্যালেন্স ব্যান্ড হয়, তার মানে আমি একটা অ্যাকসেপ্টর লেভেল ক্রিয়েট করতে পারবো যেটা থাকবে ভেরি ক্লোজ টু দ্য ভ্যালেন্স ব্যান্ড। ইজ দ্যাট ক্লিয়ার? এই লেভেলটাকে আমরা বলবো অ্যাকসেপ্টর লেভেল। ইজ দ্যাট ক্লিয়ার? অ্যাবসলিউটলি এটার গ্যাপটাও খুবই অল্প থাকবে, 0.01 ইলেকট্রোভোল্ট, এরকম ভেরি অল্প গল্প থাকবে, গ্যাপ থাকবে। তার মানে অ্যাকসেপ্টর লেভেল কি? ইট উইল বিহেভ অ্যাজ আ লেভেল যেখানে ইলেকট্রনগুলো উঠলেই সে কন্ডাক্ট করতে পারে। মানে কন্ডাকশন ব্যান্ডে যে গল্পটা হচ্ছে, অ্যাকসেপ্টর ব্যান্ডে উঠে গেলে, অ্যাকসেপ্টর লেভেলে উঠে গেলে সেম গল্প হবে। তার মানে কী হবে? ইলেকট্রনগুলো এখান থেকে সামান্য এনার্জি পেলেই অ্যাকসেপ্টর লেভেলে উঠে যাবে। ইজ দ্যাট ক্লিয়ার? সো দিস ইজ দ্য পি টাইপ সেমিকন্ডাক্টর। আচ্ছা, এখানে যে অ্যাটমগুলো ডোনেট করছিল তাদেরকে আমরা এনডি বলছিলাম, তাহলে যে অ্যাকসেপ্ট করবে তাদেরকে কি বলে লিখবো? এনডে। এনডি হচ্ছে যে অ্যাকসেপ্ট করছিল, ডোনার করেছি, মনে আছে? দেখ এখানে এনডি লিখেছি, ডোনার। ভালো করে খেয়াল করে দেখ, ডোনার অ্যাটম, এইখানে দেখ এনডি লিখেছি, দিস ইজ ডোনার অ্যাটম, রাইট? তাহলে এখানে কি হবে? এন এ অ্যাকসেপ্টর। ভেরি গুড, তাহলে অ্যাকসেপ্ট যে আয়নগুলো করবে দ্যাট ইজ অ্যাকসেপ্টর আয়ন, এন এ। আচ্ছা, যতগুলো নাম্বার অফ হোল আছে অ্যাকসেপ্টর আয়নের নাম্বার তার কাছাকাছি হবে না? সো অ্যাকসেপ্টর নাম্বার অফ আয়ন উইল বি ইকুয়াল টু নাম্বার অফ হোলস। আচ্ছা বলতো, তাহলে এখানেও তো হতে পারে যে আমি বেশি এনার্জি দিলে এখান থেকে একটা বন্ড ব্রেক হয়ে গেল, তাহলে এখানে তো হোল আমার বেশি রয়েছে, তাহলে মেজরিটি ক্যারিয়ার কে? হোল। তাহলে মাইনরিটি ক্যারিয়ার কে হবে? গুড, তার মানে এখান থেকে ইলেকট্রন বেরোলে যে হোলটা ক্রিয়েট হবে দ্যাট উইল বি আওয়ার মাইনরিটি ক্যারিয়ার। তাহলে মেজরিটি ক্যারিয়ার কি হবে? মেজরিটি ক্যারিয়ার হচ্ছে হোল, আর এই যে বেরিয়ে গিয়ে ইলেকট্রন তৈরি হলো, তাহলে ওটা কি হবে? মাইনরিটি ক্যারিয়ার। ওকে, আচ্ছা, তার মানে একটা জিনিস কি আমাদের কাছে পরিষ্কার, যে এন টাইপে নাম্বার অফ ডোনার অ্যাটমস বেশি, তার মানে এন টাইপের নাম্বার অফ হোলের থেকে নাম্বার অফ ইলেকট্রন বেশি, তার মানে নিশ্চয়ই ইন এন টাইপ এনই মাস্ট বি গ্রেটার দ্যান নাম্বার অফ হোলস। শুধু গ্রেটারই নয়, ভেরি ভেরি গ্রেটার হবে, কারণ একটা হোল ক্রিয়েট করা মানে আমাকে অনেক বেশি এনার্জি দিয়ে একটা ইলেকট্রনকে বার করতে চাইবো না, তো সামান্য এনার্জি দিয়ে আমার অনেক ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে। তার মানে নিশ্চয়ই নাম্বার অফ ডোনার অ্যাটম মাস্ট বি ভেরি ভেরি গ্রেটার দ্যান নাম্বার অফ হোলস। আচ্ছা, এটার ক্ষেত্রে ল অফ মাস অ্যাকশন কেমন হয়? এটার ক্ষেত্রে হয় এন ই, আচ্ছা এইভাবে করি যে এন ই ইন্টু এন এইচ ইজ ইকুয়াল টু এন আই স্কোয়ার। ইজ ইট ক্লিয়ার? আচ্ছা, আর এখানে অবভিয়াসলি এনই ইজ মাচ গ্রেটার। পয়েন্টটার ক্ষেত্রেও একই গল্প, বাট এখানে কি হয় যে নাম্বার অফ অ্যাকসেপ্টর আয়ন ইজ মাচ মাচ গ্রেটার দ্যান নাম্বার অফ ইলেকট্রনস, রাইট?
তার মানে এটার ক্ষেত্রে একই রুল, Ne ইন্টু NH equals Ni square. Okay, this was the basic of semiconductor. আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। চলো আমরা দুটো অঙ্ক করব, চ্যাপ্টার কমপ্লিট আজকে। ওকে, দেখো ফার্স্টে বলছে সেমিকন্ডাক্টর হ্যাজ ইকুয়াল ইলেকট্রন অ্যান্ড হোল কনসেন্ট্রেশন অফ 2 × 10⁸ per meter cube. On doping with a certain impurity the whole concentration increase. আচ্ছা, হোল কনসেন্ট্রেশনটা বেড়েছে, তার মানে ইনক্রিজেস বাই বলেনি কিন্তু, কি বলেছি, ইনক্রিজেস টু। ওকে, হোয়াট টাইপ অফ সেমিকন্ডাক্টর ইজ অবটেইনড অন ডোপিং। দেখ তার মানে ল অফ, তাহলে কি টাইপের সেমিকন্ডাক্টর, অবভিয়াসলি হোল কনসেন্ট্রেশন বাড়া মানে ডোপিং করা হয়েছে কি টাইপ দিয়ে, পি টাইপ দিয়ে। ইজ দ্যাট ক্লিয়ার? আচ্ছা, তাহলে পি টাইপ সেমিকন্ডাক্টর আমরা পেয়েছি। নেক্সট হচ্ছে ক্যালকুলেট দ্য নিউ ইলেকট্রন কনসেন্ট। ল অফ মাস অ্যাকশন কি বলছে? ল অফ মাস অ্যাকশন এটা আমাদেরকে বলছে যে NH টাইমস NE equals Ni square, or electron concentration Ne will be Ni square by NH. Ni square মানে 2 × 10⁸, তার স্কোয়ার বাই NH হচ্ছে 4 × 10⁻10, so that will be 4 × 10⁻16 minus 10 by 4, or that will be 10⁶। দেখ প্রত্যেকটার কনসেন্ট্রেশন কিরম আছে, পার মিটার কিউব, পার মিটার কিউব, তাই না? তাহলে এটা কি হবে, 10⁶ পার মিটার কিউব। ওকে, আচ্ছা, নেক্সট বলেছে হাউ ডাজ দ্য এনার্জি গ্যাপ ভ্যারি উইথ ডোপিং। ডোপিং এর উদ্দেশ্যই হচ্ছে এনার্জি গ্যাপ কমিয়ে দেওয়া, সো দ্য এনার্জি গ্যাপ উইল ডিক্রিজ। ওকে, চলো, সো দিস চ্যাপ্টার ইজ ওভার।